সাউন্ড পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার শুরু করা যাক। আমি একটা পিডিএফ করছিলাম, পিডিএফটা পেলাম না। আজকে প্রিপারেশনে ঠিক ছিল না। দেখো, সুবন্ত প্রকরণ বলতে আমরা বোঝাই শব্দরূপকে। শব্দের সঙ্গে সুবিভক্তি যোগ হওয়ার পর যে রূপটা পাই তাকে আমরা বলছি শব্দরূপ। এইবার দেখো, এখানে আমার জানার বিষয় বা বলার বিষয় হলো, সংস্কৃত শব্দরূপকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। মূলত দুভাগে, একটা হলো স্বরান্ত, একটা হলো স্বরান্ত, আরেকটি হলো, এটা পিডিএফ আছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। আরেকটি হলো ব্যঞ্জনান্ত, এবং আরেকটি হলো যেটা, সেটা হলো কি না, সর্বনাম শব্দ। এগুলো পিডিএফ আছে, পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, আমি তোমাদের পড়তে সুবিধা হবে। এইবার দেখো, এখানে আমার যেটা বলার বিষয়,
এই যে সুবিভক্তি যে 21টে যে সু, ঔ, যশ, অম, ঊর্ধ্ব, স্টাপ, ব্যাম, ভিস, ইয়ে, ভেম, বস, বংশী, ভ্যাম, বস, ওঁস, ওস, আম, ইয়স, সু, এইগুলো হলো সুবিভক্তির মধ্যে পড়ে। এবার দেখো স্বরান্ত শব্দ বলতে আমরা বুঝি যে মনে হয় শুধু নরফল লতার মধ্যে সীমাবদ্ধ, তা নয় কিন্তু। এই যে দেখতে পাচ্ছ স্বরান্ত শব্দ, স্বরান্ত শব্দের মধ্যে প্রথমে আসছে কি এত ঢুকছে বলো তখন তুমি বুঝতে পারছি না। এই যে দেখো যে আসুক, আর আর আমি ভাবে যেতে পারছি না। এই যে দেখো স্বরান্ত শব্দের মধ্যে যেগুলো পাচ্ছি আমরা মূলত অকারান্ত স্বরান্ত শব্দ, আকারান্ত স্বরান্ত শব্দ, এবং এইভাবে এবং বলতে পারো যে অ থেকে ও পর্যন্ত প্রত্যেকটা স্বরান্ত শব্দ, তারপর পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ ভেদ পাচ্ছি। মূলত আমাদের প্রথমে অকারান্ত যে স্বরান্ত শব্দ, স্বরান্ত শব্দের মধ্যে পুংলিঙ্গ শব্দ যেগুলো, সেগুলো আমাদের এক সাইড দিয়ে আগে মুখস্থ করতে হবে। তারপরে স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলো এবং তারপরে ক্লিবলিঙ্গ শব্দগুলো দেখতে হবে। ব্যাকরণ কৌমুদীর গঠন অনুযায়ী প্রথমে আছে স্বরান্ত পুংলিঙ্গ শব্দ হিসেবে নর শব্দ, এটা তোমাদের প্রত্যেকেরই মুখস্থ। ধরো এই যে নর শব্দ যেটা পড়ছি আমরা, দেখো লাস্টে অকারান্ত পুংলিঙ্গ শব্দ কেন বলছি আমরা, দেখো দন্তের ন যুক্ত অ যুক্ত র যুক্ত অ, লাস্টে যেহেতু অ আছে তাই এটা হলো অকারান্ত শব্দ। এইভাবে দেখো যখন আমরা স্বরান্ত পুংলিঙ্গ শব্দ পড়ছি, তখন দেখতে পাচ্ছ যে এবারে নর শব্দটা পড়ে দিলাম। এই নর 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 এবার আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, কম বেশি কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে। পিডিএফটা নেই বলে আমার পড়াতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদের সুবিধা হতো তোমাদের পড়তে বা দেখতে। এইবার দেখো এইখানে অকারান্ত শব্দগুলোর মধ্যে আমরা আরো বেশ কিছু শব্দ পাচ্ছি, যেগুলো আমাদের ব্যাকরণ কৌমুদী বইয়ের পরের অংশ আছে। যেমন ধরো অল্প প্রভৃতি, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি শব্দগুলো, এই ধরো অল্প প্রভৃতি, দ্বিতীয়, তৃতীয় অংশগুলো, এই যে শব্দগুলো পাচ্ছি আমরা, দেখো এই যে অল্প, অঙ্কুর, অঙ্গুষ্ঠ, অজগর, অনল, অশ্ব, গজ, অমাত্য, অরুণ, অনিল, অপূপ, অর্থ, অসুর, আয়, ইতিহাস, আচার্য, উত্তমর্ণ, কট, কটাহ, কণ্ঠ, কর্ণ, কলহ, কাকহ, কালহ, কুম্ভ, কেশ, দিবস, ঘরট্ট, চন্দ্র, সূর্য, ছাগ, ছত্র, গন্ধ, গ্রন্থ, জাল, তণ্ডুল, তাপ, দন্ত, দর্পণ, দ্বীপ, দূত, দেব, দেশ, নখ, নদ, নৃপ, পবন, পর্বত, পাচক, পদ, পুত্র, বংশ, বৎসর, বর্ণ, বিচারক, বিহগ, বৃক্ষ, বৃষ, ব্যবহার জীব, ভারবহক, ভৃত্য, মনুষ্য, মৎস্য, মৃগ, মেঘ, জমিক ভট্ট, রণ, রথ, রব। এইভাবে লক্ষ্য করে দেখো প্রচুর শব্দ আছে যেগুলো অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে পড়ে। এবার দেখো আমি একটা কথা তোমাদের বলে রাখি স্পষ্টভাবে, যে ধরো যে কোনো শব্দের ক্ষেত্রেই আমরা অনুবাদের সময় চেষ্টা করব যে শব্দটাকে অকারান্ত পুংলিঙ্গ শব্দ দিয়ে অনুবাদ করার জন্য। এটা আমাদের যেমন ব্যবহারের প্রয়োগের ক্ষেত্রে ভুল হওয়ার চান্স কমে যায়, এবং আমাদের আহ, এই যে অংশগুলো, ধর এই অংশ তোমার মনে হবে, স্বাভাবিকভাবে মনে হবে যে একটা তো নরশব্দ পড়লাম, এইগুলো কি করতে দেখবো না, এইগুলো দেখলে তোমার স্টক অফ ওয়ার্ড বাড়বে অনেক। স্টক অফ ওয়ার্ডটা কি কাজে লাগে সেটা পরের দিনে যে কোশ্চেন সেটটা দেবো সেখানে তোমরা বুঝতে পারবে। কারণ তোমাদের দেখবে যদি তোমরা সি টেটে যেটা সাবজেক্ট অংশ থাকে, সেখানে যদি দেখো একটা একটা দেওয়া আছে সমার্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ দেওয়া থাকে একটা অংশ। এখন সিলেবাস তো কিছু আমরা পাইনি হাতে আমাদের এখানে আপার প্রাইমারি, মেবি সি টেটের সাবজেক্ট অংশে সিলেবাসটাকে কভার করতে পারে। অতএব এই দিক লক্ষ্য রেখে আমাদের কিন্তু এইবারে যারা পুরনো আছে ওদেরকে, তাদের উদ্দেশ্যে মূলত এটা বলছি, আমাদের সমার্থক মানে সমার্থক শব্দের একটা নতুন অংশ আমাদের কিন্তু কভার করতে হবে। আর এই সমার্থক অংশের সমার্থক শব্দ যেটা পড়বো বা পড়তে চাই আমরা, সেটা কিন্তু মূলত আমরা করবো কোথা থেকে, না এই যে শব্দগুলো মুখস্থ করব,
তার নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখে দেখে যেতে হবে যাতে আমরা সেগুলো কভার করতে পারি। ওকে, এইবার দেখো অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে আমরা প্রথমে পড়লাম নর শব্দ, যেটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। এইবার লক্ষ্য করো এখানে তার সমপর্যায়বাচী অনেকগুলো শব্দ, প্রায় কয়েকশো শব্দ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। এই শব্দগুলো বাদ দিয়েও কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো প্রথম, চরণ, এই সরি প্রথম, চরণ, তয়, প্রত্যয়ান্ত, দ্বয়, ত্রয়, দ্বিতীয়, তৃতীয়, চতুষ্টয় প্রভৃতি, অল্প, অর্ধ, কতিপয়, কোথায় গেল গো? কতিপয়, নেম শব্দের কেবল প্রথম আর বহুবচনে কিছু প্রভেদ আছে, যেমন প্রথমে আর প্রথমা, চরমে, চরমা। দেখো প্রথম আর বহুবচনে শুধু প্রভেদটা আছে, আর কোথাও নেই। এই যে দেখো নর শব্দের প্রথম বচনে কি হচ্ছে, নরা হচ্ছে তো। কিন্তু ধরো এই অকারান্ত শব্দের মধ্যে আমরা কি কি পাচ্ছি আরো, যে দেখো এই যে কয়েকটা শব্দ, যেমন ধরো এই প্রথম, চরম এবং তয় প্রত্যয়ান্ত কিছু শব্দ, তার মধ্যে কি হচ্ছে, এই যে দয়, এটাও অকারান্ত শব্দ। ত্রয়, দ্বিতয়, তৃতীয়, চতুষ্টয়, অল্প, অর্ধ, কতিপয়, নেম, এই শব্দগুলো কিন্তু অকারান্ত শব্দ নর শব্দের মতো, কিন্তু প্রথম আর বহু বচনে কেবলমাত্র এদের পার্থক্য হয়। যেমন দেখো প্রথম শব্দ যদি নর শব্দের মতো ধরি, তার প্রথম আর বচনে কি হয়? প্রথমা হওয়া উচিত। কিন্তু দেখো তার একটা বিকল্প রূপ পাচ্ছি, প্রথমেও হতে পারে আর প্রথমাও হতে পারে। চরম শব্দ যদি পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো ধরি, তাহলে তার একটা বহুবচনে কি হচ্ছে, নর নর, নরা হচ্ছে, এখানে চরমা হচ্ছে, এখানে চরমেও হতে পারে। দয়ে হতে পারে, দয়াও হতে পারে। দ্বিতয়ে হতে পারে, দ্বিতয়াও হতে পারে। অল্পে হতে পারে, অল্পাও হতে পারে। অর্ধে হতে পারে, অর্ধাও হতে পারে। কতিপয় হতে পারে, কতিপয়াও হতে পারে। নেমে হতে পারে, নেমাও হতে পারে। তাহলে দেখো এগুলো সবই কিন্তু বিকল্প রূপ। তাহলে দেখো এই যে প্রথম, চরম, দয়, দ্বিতয় বা অল্প, অর্ধ, কতিপয়, নেম, এই সবগুলো অকারান্ত শব্দ, কিন্তু এদের প্রথম আর বহুবচনে একটি করে আমরা বিকল্প রূপ পেতে পারি। এই অংশটা দেখো ব্যাকরণ কৌমুদীতে স্পষ্টভাবে দেওয়া আছে। তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ারে এসএসসির কোশ্চেন খুলে দেখো, দেখবে এই সমস্ত জায়গা থেকে, প্রিভিয়াস ইয়ার্স বলতে আমি 2010-11 কোশ্চেন বলছি আমি, যেখানে দেখবে এই সমস্ত অংশ থেকে বেশ কিছু বিকল্প রূপ তোমাদের পরীক্ষার কোশ্চেন থাকতো। এখান থেকে এগিয়ে আসি, দেখো দ্বিতীয় এবং তৃতীয় শব্দের কেবল চতুর্থী এবং পঞ্চমী সপ্তমীর এক বচনে কিছু বিশেষ রূপ হয়। দ্বিতীয়সময় হয়, দ্বিতীয়ায় হয়, দ্বিতীয় স্মাদ হয়, দ্বিতীয়াদ হয় এবং দ্বিতীয় স্মিন হয়, দ্বিতীয় হয়। তাহলে দেখো চতুর্থীতে, পঞ্চমীতে এবং সপ্তমীতেও কিন্তু এর কিছু বিকল্প রূপ আমরা পেয়ে থাকি। আর তৃতীয় শব্দতেও একই জিনিস দেখো, চতুর্থী বিভক্তিতেও দেখো তৃতীয়ায় হচ্ছে, আরেকটা তৃতীয় সময় হচ্ছে, তৃতীয়া হচ্ছে, তৃতীয় স্মাদ হচ্ছে এবং তৃতীয় হচ্ছে, তৃতীয় মিন হচ্ছে সপ্তমী। এইগুলো কিন্তু একটা বিকল্প অংশের মধ্যে পড়ে। এছাড়া অন্য ভাগান্ত, সায়ান্ন, বান্য, গণ্য, গণ্য প্রভৃতি রূপ নর শব্দের তুল্য হয়। শুধু সপ্তমীর এক বচনে সায়ান্নে, সায়ান্নি, সায়ানি এই তিনটি রূপ হয়। কিন্তু পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্ন শব্দের রূপ নর শব্দের ন্যায় একটি করেই হয়। একটি করেই হয় সেখানে। এই অংশগুলো প্রত্যেকটা বিকল্প হিসেবে আসতে পারে। তাহলে দেখো একটা তোমরা নর শব্দ দেখলে, শুধুমাত্র নর শব্দ দেখলে, যে নর শব্দটা হলো অকারান্ত পুংলিঙ্গ শব্দের প্রথম শব্দ। এটা তোমরা প্রত্যেকে এই যে নর থেকে নর, যে কিনা নরা পর্যন্ত, অর্থাৎ যে প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত প্রত্যেকটি অংশ তোমরা জানো কম বেশি। কিন্তু দেখো এর পেছনে যে আরো কিছু কিছু অংশ আছে, এই শব্দগুলো প্রত্যেকটি যে নর শব্দের তুল্য, এই জায়গাটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এবং দেখো অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের তুল্য হলেও, এই যে দয়, ত্রয়, দ্বিতীয়, তৃতীয়, চতুষ্টয়, অল্প, অর্ধ, কতিপয়, নেম, এই শব্দগুলোর কিন্তু প্রথম আর বহুবচনে গিয়ে নর শব্দের মতো বহুবচনান্ত রূপ পেলেও তার বাইরে গিয়েও একটা রূপ আমরা পেয়ে থাকি। এই যে বিকল্প রূপের অংশটা পেলাম, এবং এই কয়েকটা শব্দ দ্বিতীয় এবং তৃতীয় শব্দের নর শব্দের মতো রূপ হলেও চতুর্থী, পঞ্চমী এবং সপ্তমীর এক বচনে একটা করে বিকল্প রূপ পেয়ে থাকি। এছাড়া ধরো অনভাগান্ত শব্দ, সায়ান্ন শব্দের রূপেও কিন্তু আমরা সপ্তমীতে এসে কিছু বিকল্প রূপ পেয়ে থাকি। তাহলে দেখো একটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়লে ঠিকই বা জানলে, জানো তোমরা প্রত্যেকে, কিন্তু তার বাইরে যে অংশটা, এই সম্বন্ধে তোমরা হয়তো অনেকে জানতে, অনেকে জানতে না। কারো কোনো জিজ্ঞাসা আছে এইটুকু অংশের মধ্যে? কারো কোনো জিজ্ঞাসা আছে এইটুকু অংশের মধ্যে?
স্যার ওই সপ্তমীর এক বচনটা বললেন ওই 3টে রূপই হয় না? সপ্তমীর এক বচনের এই যেটা সায়ন্নে, লাস্টে 9 নম্বর সায়ান্নে, পয়েন্ট যেটা বললাম, 9 নম্বর পয়েন্ট যেটা বললাম, হ্যাঁ লাস্ট এটা বললেন শেষে। হ্যাঁ, সপ্তমীর এক বচনের সায়ন্নেও হচ্ছে, সায়ান্নিও হচ্ছে এবং সায়াহনীয় হচ্ছে, 3টে রূপই হচ্ছে। ঠিক আছে। মেবি পরীক্ষায় কেমন কোশ্চেন আমি তোমাকে আজকেই দেখাবো, এক্ষুনি রেডি করে রেখেছি, আমি সেটা দেখাবো তোমাদেরকে এক্ষুনি। আমার ওই আজকে হ্যাঁ, পিডিএফ, একটা পিডিএফ আমি মানে খুঁজে পেলাম, কিন্তু ওটা আমি কিছু পুট করতে পারছি না, ওটা থাকলে খুব বুঝতে সুবিধা হতো, দারুণ কাজে দিত তোমাদের। ও, আগে পড়েছিলাম এখন মনে নাই তো ওই জন্য একবার। না না, এইগুলো দেখে রাখতে হয়, এগুলো মানে কি দেখো, একটা কথা কি, আমরা প্রত্যেকে যে কন্ডিশনে আছি আমাদের সবকিছু এই মুহূর্তে মনে রাখা সম্ভব নয়, কারণ পরীক্ষা নেই, ফলে আমাদের পড়ার গতি নেই সেইভাবে। তো হুম হুম আস্তে হুম আস্তে গতিটা আসবে, আস্তে আস্তে আসবে। এই যদি পরীক্ষার ডেট থাকতো এক্ষুনি তুমি নিজের মধ্যে জ্বলে উঠতে হট করে, কিন্তু পরীক্ষার ডেট নেই, ফলে এই মুহূর্তে তোমার মধ্যে সেই গতিটা আসতে চাইবে না হট করে, একটু সময় লাগবে। হুম হুম। দেখো, অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর ছাড়া অন্য কোনো কি শব্দ হতে পারে? কেউ কিছু উত্তর দিতে পারবে তোমাদের মধ্যে? কি স্যার কি বললেন? অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর ছাড়া অন্য কোনো রূপ কি হতে পারে শব্দের? নর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ কি আছে? অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর ছাড়া অন্য কোনো শব্দ কি আছে? স্যার নির্জর আছে, পাদ আছে, দন্ত আছে, প্রচুর আছে, আমি সেটাই এবার আমি অনেক সেটাই আছে। বলতে যাচ্ছি। আমাদের মধ্যে একটা ধারণা যে অকারান্ত পুংলিঙ্গ শব্দ মানে ন, তার বাইরে হ্যাঁ গিয়েও সে তো স্যার, অসংখ্য শব্দ আছে, সেইটা আমি এবার যাচ্ছি। দেখো, ব্যাকরণ কৌমুদীতে সে স্পষ্ট তো স্যার করে আছে, লেখা হ্যাঁ। আছে, পরপর আছে, আমি সেগুলো বলতে দেখো, নির্জর শব্দ, এটাও কিন্তু নির্জর মানে গড বা ভগবান বা ঈশ্বর। এই শব্দটা কিন্তু আনকমন শব্দ, আমরা পড়িনি সেইভাবে। দেখো, নির্জর শব্দটা কিন্তু লক্ষ্য করে দেখো, নির্জর শব্দটা কিন্তু রূপটা কিন্তু একটু ভিন্ন টাইপের হয়। দেখো, একটা অংশের রূপ যেটা আমি দাগ দিয়ে দিয়ে যাচ্ছি সেটা নর শব্দের মতো হচ্ছে, তার পরের অংশটা তার পরে এবারে পড়বো। দেখো, নির্জর, নির্জর, নির্জরাহ, নির্জরম, নির্জরৌ, নির্জরান, নির্জরেণ, নির্জরাভ্যাম, নির্জরৈ, নির্জরায়, নির্জরাভ্যাম, নির্জরেভ্যঃ, নির্জরাৎ, নির্জরাভ্যাম, নির্জরেভ্য, নির্জরস্য, নির্জরয়, নির্জরানাম, নির্জরে, নির্জরয়, নির্জরেষু, নির্জর, নির্জরৌ, নির্জরা। দেখো, যে অংশগুলো আমি দাগ দিয়ে গেলাম এটা পুরোটাই কিন্তু যদি হিসাব করে দেখো নর শব্দের মতো হচ্ছে। নির্জর, নির্জর, নির্জরা, নর, নর, নরার মতো হচ্ছে। আমি এখানে আর কিছু রিপিট করছি না, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, নির্জর, নির্জর, নির্জরা, কিন্তু দেখো পাশে দেখা একটা আছে রূপ, এইটা দেখো, লক্ষ্য করে দেখো, এই যে দেখো নির্জর রসৌ, এই রূপটা কিন্তু দেখো পুরোপুরি আলাদা, এই রূপটা কিন্তু দেখো আলাদা হচ্ছে। নির্জর রসম, নির্জর রসৌ, নির্জর রস, নির্জর রসা, নির্জর রসে, নির্জর রস, এই দেখো এই অংশগুলো কিন্তু আলাদা হচ্ছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি আলাদাভাবে কালার করে দিয়েছি। এই জায়গাটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখো নির্জর শব্দটা কিন্তু অকারান্ত পুংলিঙ্গ শব্দ ঠিকই, কিন্তু এর রূপটা, এই জায়গায় যে রূপটা, লক্ষ্য করে দেখো দুটো করে রূপ পাচ্ছি। আমাদের কাজ হবে দুটো রূপই মুখস্থ করা। তোমরা ভাববে যে কি করতে মুখস্থ করবো, একটা করলে তো কাজ হয়ে যাবে, না, এখানে বিকল্প অংশ পরীক্ষায় কোশ্চেন আসে। এই যে দেখো, নির্জর, নির্জরৌ, এর বিকল্প রূপ কি হতে পারে? কেউ উত্তর দাও, সামনে তো মেয়ে খোলা আছে। নির্জরসৌ। নির্জর অসৌ, নির্জরস্ব হতে পারে। সেম রূপ নির্জরান, এর বিকল্প রূপ কি হতে পারে? নির্জর অস, নির্জরসহ। নির্জরসহ।
এইভাবে তোমাকে নির্দিষ্ট যখন পড়বে, দেখো এরা আমি হয়তো মনে করছি যারা এখানে আছো ক্লাসে, এদের মধ্যে অনেকেই হয়তো এই সবগুলো আগে পড়েন। যারা আমার কাছে পুরনো পড়তে তাদেরকে আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু যারা নতুন তারা প্রত্যেকে এই যে অকারণ শব্দের মধ্যে নর বাদ দিয়ে যে নির্জর বলে একটা শব্দ আছে, এই শব্দটা তোদের মুখস্থ করতে হবে। এবং এখানে শুধু তাই নয়, শব্দটা দেখো একটু বিচিত্র টাইপের। একটা নর শব্দের মতো রূপ পাচ্ছি যেগুলো গ্রিন কালারে আন্ডারলাইন করে রেখেছি, আর যেগুলো রেড কালারে আন্ডারলাইন করে রেখেছি সেগুলো দেখো রূপ পাচ্ছি অন্য রকমের। দুটো অংশই কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন আমাদের হাতে সময় প্রচুর আছে, প্রত্যেকটি অংশ আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আগে থেকে পড়া শুরু করার এটাই বৈশিষ্ট্য যে যাতে প্রত্যেকটি অংশ আমরা খুঁটিয়ে খুঁটিয়ে কভার করতে পারি। দেখো সেম রূপ ভাবে আরো অনেকগুলো শব্দ আমরা পাচ্ছি। দেখো পাদহ, পাদ মানে পা। যদিও বেশিরভাগ অঙ্গবাচক শব্দ ক্লিবলিঙ্গ হয়, কিন্তু এই পাদহ মানে পা বা ফুট, দন্ত মানে দাঁত, এই দুটো অঙ্গবাচক শব্দ কিন্তু পুংলিঙ্গান্ত। বেশিরভাগই অঙ্গবাচক শব্দ ক্লিবলিঙ্গ হয়, কিন্তু এই দুটো অঙ্গবাচক শব্দ ক্লিবলিঙ্গান্ত। ভালো করে লক্ষ্য করে দেখো, পাদ শব্দ পাদা, পাদৌ, পাদাহা, পাদাম, পাদৌ, পাদান, পাদেনহ, পাদাভ্যাম, পাদৈ, পাদায়, পাদাভ্যাম, পাদেভ্যঃ, পাদাৎ, পাদাভ্যাম, পাদেভ্যঃ, পাদস্য, পাদয়োঃ, পাদানাম, পাদে, পাদয়োঃ, পাদেষু, পাদঃ, পাদৌ, পাদাহা। দেখো এই যে প্রথম যে অংশটা দাগ দিলাম, এই লাল ভাবে কালার করছি এখন এই মুহূর্তে, এগুলো সবই দেখো নরশব্দের মতো অংশ, পুরোপুরি নরশব্দের মতো হচ্ছে এগুলো দেখো। কিন্তু দেখো পাশের যে অংশটা আছে লক্ষ্য করে দেখো, এই যে দেখো দ্বিতীয় বহুবচন থেকে পাদান হলো, তারপরে পদ হয়ে গেল একটা, লক্ষ্য করো। সেখান থেকে এবার পদা, পদভ্যাম, পদভি, পদে, পদভ্যাম, পদভ, পদহ, পদভ্যাম, পদভ, পদ, পদ, পদাম, পদি, পদহ, পদসু, এই একটা আলাদা রূপ পেয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখো পাশের অংশটা দেখো যে একটা আলাদা আলাদা রূপ পাচ্ছি। দেখো এটাও কিন্তু অকারান্ত শব্দ। প্রথম কথা দেখো, এখানে একটা জায়গা বলে দিচ্ছি, সেটা হলো যে সাধারণত অঙ্গবাচক শব্দ ক্লিবলিঙ্গ হয়, কিন্তু লক্ষ্য করে দেখো পদ শব্দ কিন্তু পাদ শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ নয়, এটা কিন্তু পুংলিঙ্গ শব্দ। এবং এই শব্দটা দেখো অসংখ্য বিকল্প রূপ আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই অসংখ্য বিকল্প রূপ আছে এর মধ্যে। এবং এই অংশগুলো একটু বিচিত্র টাইপের রূপ, এইগুলো আমাদের প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে এই শব্দটা সম্বন্ধে? কারো কোনো জিজ্ঞাসা আছে এই শব্দটা সম্বন্ধে? এইটুকু অংশ বলে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। না স্যার। আমি এগাচ্ছি না তারপর। দেখো স্যার। দন্ত শব্দ, দন্ত মানে দাঁত। দেখো দাঁত তো মানুষের অঙ্গ একটা বা শরীরের অঙ্গ একটা, সেম জিনিস লক্ষ্য করে দেখো এখানেও দেখো দন্ত, দন্ত, দন্তাহা, দন্তম, দন্ত, দন্তান, দন্তেন, দন্তাভ্যাম, দন্তই, দন্তায়, দন্তাভ্যাম, দন্তেভ্য, দন্তাত, দন্তাভ্যাম, দন্তেভ্য, দন্তস্য, দন্তয়, দন্তানাম, দন্তে, দন্তয়, দন্তেষু, দন্ত, দন্তৌ, দন্তাহা। দেখো এখানেও দেখো একই রকম ভাবে একটা অংশ পাচ্ছি পুরোপুরি, যে অংশ লম্বা করে স্টল করে দিলাম, এটা দন্ত শব্দটা পুরো পাচ্ছি দেখো নর শব্দের মতো। এই অংশগুলো পুরো নর শব্দের মতো পাচ্ছি আমরা। স্যার হেমচন্দ্রের বইয়ে এই দ্বিতীয় বহুবচনটা ভুল আছে, আচ্ছা কি আছে ওখানে? দতান করা আছে। দত্ত হবে, দত্ত হবে, দত্ত বিষয়। দেখো দন্তান, দন্তান, আচ্ছা দতান করা আছে আর কি। দেখো লক্ষ্য করুন আরেকটা রূপ কেমন কেমন পাচ্ছি, লক্ষ্য করে দেখো দতা, দতে, দতহ, দতহ, দতি, দদভ্যাম, দদভাম, দদভাম, এই যে রূপটা যেটা কিন্তু অন্য রূপ। আমাদের কিন্তু এই অংশগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার ভাবে করতে হবে পুরোটাই। ওকে, সেম একই রকম শব্দ মাস শব্দ। মাস মানে মান্থ, যে আমরা যে মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি যেটা বলছি। দেখো মাসো, মাসৌ, মাসাহা, মাসাম, মাসৌ, মাসান, মাসেন, মাসাভ্যাম, মাসই, মাসায়, মাসাভ্যাম, মাসেব্য, মাসাদ, মাসাভ্যাম, মাসেব্য, মাসস্য, মাসয়, মাসানাম, মাসে, মাসয়, মাসেসু, মাসা, মাসৌ, মাসাহা।
পুরো নরশব্দের মতো হয়ে গেল। কিন্তু দেখো তার পাশে যে অংশটা, এই দ্বিতীয়ার বহুবচন থেকে শুরু হচ্ছে, লক্ষ্য করো, এই এক শুরু হলো একটা মাসহ, এবং তৃতীয়া থেকে শুরু করে দেখো একটা করে বিকল্প রূপ পাচ্ছি। এই বিকল্প অংশ সহ তোমাকে প্রত্যেকটা অংশ কিন্তু দেখতে হবে, মুখস্থ করতেই হবে। হাতে যেহেতু সময় আছে, প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করতে হবে আমার। তারপরে দেখো জুসো শব্দ, জুস, সুপ, জুসো, জুসো, জুসাহা, জুসম, জুসো, জুসান, জুসেন, জুসাভ্যাম, জুসোই, জুসায়, জুসাভ্যাম, জুসেব্য, জুসাত, জুসাভ্যাম, জুসেব্য, জুসস্য, জুসয়, স্যার জুসানাম। হ্যাঁ বলো। স্যার মাস শব্দের সপ্তমীর বিকল্পটা একবার বলুন, বিকল্প রূপটা। এই দেখো মাহাসু, মায়াকার বিসর্গ দন্তেস হস্য। এর সঙ্গে কিন্তু পার্থক্য এখানে আছে, এখানে হেমচন্দ্রের দন্ত এতে আছে আছে। মাংসু, অনুস্বার আছে। কি আছে? মাংসু না, মাসু হবে, মায়াকার বিসর্গ দন্তেস হস্য হবে। ময়াকার বিসর্গ দন্তেস হস্য হবে কিন্তু, একদম শিওর থাকো। মাহাসু, মায়াকার বিসর্গ দন্তেস হস্য হবে, মাংসু বা মাংসু হবে না। আচ্ছা স্যার, সেম এই দেখো বইটাতে অনেক ভুল স্যার আমি ভুল। মাংস মুখস্থ করে ফেলেছিলাম। না না, ওটা কালেকশন করে নেবে, আমি এই বইয়ের পিডিএফটা পাঠিয়ে দেবো তোমাদেরকে আমি। স্যার ব্যাকরণ কৌমুদীতে ভুল নেই বলুন। বই আছে, কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না, মেদিনীপুরে কিন্তু অ্যাভেলেবেল আছে। না না, আমি বলছি সমগ্র ব্যাকরণ কৌমুদীতে যেগুলো আছে ভুল নেই, না মানে না 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 সেটাই না না, জিজ্ঞেস এই করছি। বই ভুল নেই। জুস শব্দটা লক্ষ্য করে দেখো, জুস শব্দটা কিন্তু এটাও অকারণ পুংলিঙ্গ শব্দ, কিন্তু এর রূপটা দেখো সেই একই রকম। দ্বিতীয়ার বহুবচন থেকে দেখো শুরু হচ্ছে বিকল্প রূপ, এবং দেখো তারপর থেকে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সবগুলোতে একটা আলাদা আলাদা অংশ আমরা পাচ্ছি। এখানে আবার সপ্তমী থেকে দুটো বিকল্প রূপ পাচ্ছি, দেখতে পাচ্ছ। এই অংশটা আমরা মুখস্থ করে নেবো এরপর। এই হলো অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে আমরা কি কি শব্দ পড়লাম? ফার্স্টলি পড়লাম হলো, দেখো নর শব্দটা দেখলাম, নর শব্দের পর্যায়বাচী শব্দ কি কি আছে প্রত্যেকটা অংশ কিন্তু আমরা দেখে নেব, এবং তার মানেটা কি দেখে রাখবো সব সঙ্গে সঙ্গে। যে সন, সন একটা অকারান্ত শব্দ, সন মানে কি? সাউন্ড। এরকম ভাবে অসংখ্য শব্দ আছে, প্রত্যেকটা দেখে রাখবো, এবং কোথায় কোথায় এই যে বিকল্প একটা জায়গা দেখালাম, তারপর আবার একটা বিকল্পের জায়গা দেখালাম, তারপর আবার একটা বিকল্পের জায়গা দেখালাম, এটা দেখো লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো কিছু কিছু বিচিত্র অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে পেলাম নির্জর শব্দ, যাতে অসংখ্য বিকল্প রূপ আছে, যেখান থেকে এসএসসি প্রিভিয়াস এর অনেক কোশ্চেন দিয়েছে। এই পাদ এবং দন্ত থেকে দেখবে অনেক বিকল্প রূপ থাকে পরীক্ষার কোশ্চেনে, হয়তো একবার বা দুবার এসএসসি তে এসছে। তোমরা যে বিভিন্ন পপুলার বইগুলো বা মানে বাংলাতে পাও এসএসসি রিলেটেড, যেমন ধরো এই কৃষ্ণকালী মণ্ডলের বই বা অচিন্ত্য কুমার দাসের বই, তাতে দেখবে প্রচুর কোশ্চেন দেওয়া আছে পাদ এবং দন্ত থেকে বিকল্প রূপ হিসেবে। তোমরা বিকল্প রূপ অংশ শুধু মুখস্থ কেন করবে? আগে শব্দটাই পুরো মুখস্থ করে নাও, তাহলে কোনো চিন্তা নেই, যে বই পড়ো যা বই পড়ো কোনো অসুবিধা নেই, পুরোটাই ক্লিয়ার করে নাও একদম এই সময়। এখন তো আর পরীক্ষা সামনে নেই, তোমরা মুখস্থ করে যাও যেগুলো যা 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 বলছি এই অংশটা প্রত্যেকটা। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে পেলাম কি কি? প্রথম পেলাম নর, এবং তারপরে পেলাম তার পর্যায়বাচী অনেকগুলো শব্দ। সেকেন্ডলি পেলাম কিছু বিকল্প অংশ পৃথিবীর প্রথম ও দ্বিতীয় এইসব শব্দগুলো থেকে। তারপরে অনভাগান্ত শব্দের মধ্যে একটা অংশ পেলাম বিকল্প অংশ। তারপরে পেয়েছি আমরা নির্জর শব্দ, পাদ শব্দ, দন্ত শব্দ, মাস শব্দ, জুস শব্দ। এই সবগুলো শব্দই কিন্তু অকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে পড়ছে, যার মধ্যে পরবর্তী অংশে পরপর পরপর কিন্তু শব্দগুলো কঠিন হচ্ছে, এবং তার বিকল্পের বৈচিত্র্য অনেক বাড়ছে। এই হলো অকারান্ত পুংলিঙ্গ শব্দের শুধুমাত্র অংশটা আমি পড়ালাম, ব্যাকরণ কৌমুদী থেকেই পড়ালাম। এটা ব্যাকরণ কৌমুদী থেকে পড়ানোর জিনিস, এটা পাণিনিয়ম থেকে পড়ানোর জিনিস নয়, এখান থেকে পড়ালাম। এইটুকু অংশের মধ্যে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্রত্যেকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা আছে? একটু কাইন্ডলি মুখ খুলো, কারো যদি কোনো স্যার, জিজ্ঞাসা। হ্যাঁ বলো। তো যখন আমরা অনেকগুলো শব্দ পড়ে নিই, হুম, তখন আমাদের ভেতরে একটা কনফিউশন তৈরি হয়, এটা পুংলিঙ্গ শব্দ না এটা ক্লিবলিঙ্গ শব্দ। পুরো কেটে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। 3 সপ্তাহ পরে, 3টা ডেট পরে তুমি নিজেই বলবে যে আমার কোনো অসুবিধা নেই, কোনটা পুংলিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা ক্লিবলিঙ্গ। একদম কথা দিচ্ছি, ওপেন রেকর্ডিং এ কথা দিচ্ছি। 3 থেকে 4 সপ্তাহ 4টা ক্লাস হওয়ার পর তোমার এই যে কনফিউশন, এটা কেটে যাবে, পুরোপুরি কেটে যাবে।
আর এই আসলে বলছিলাম স্যার, সমস্ত হ্যাঁ, শব্দ তো মনে রাখা একজন একজন করে সম্ভব প্লিজ, নয়। একজন একজন করে বলো। প্রথমে কোনো একজন মহিলা বলছিলেন, তিনি বলুন প্রথমে। আমি বলছিলাম স্যার এতগুলো শব্দ করার পর অনেক শব্দ তো মাথায় থাকে মাথায় থাকে না। এবার সেইটাই যে এটা পুংলিঙ্গ না এটা ক্লিবলিঙ্গ এটাই মানে মাথায় এটা মাথায় ঢুকিয়ে একদম সিল করে দেবো, চিন্তা নেই। এত প্র্যাকটিস করাবো, মুখস্থ সিল করে দেবো মাথায় একদম। কথা দিচ্ছি, একদম ওপেন রেকর্ডিং এ কথা দিচ্ছি। আচ্ছা, স্যার, একটু ঠিক আছে সময় দিন আমাদের শুধু। ঠিক আছে আচ্ছা, তারপরে একজন কেউ বলছিলেন, বলুন কি কোশ্চেন আছে। স্যার হুম। হ্যাঁ স্যার, স্যার আমি সঙ্গীতা বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি। স্যার আমি সঙ্গীতা বলছি। হ্যাঁ, বলছি আপনি যে বললেন যে এই সূত্র অনুযায়ী হচ্ছে, তাহলে বিকল্পগুলো কোন সূত্র অনুযায়ী হচ্ছে? বিকল্পগুলো ওই এই সূত্র যে অনুযায়ী হচ্ছে। সুওর জস এমএতে এমএতে অমর পড়ার সস সময় এগুলো তো নিশ্চয়ই আপনারা ওই যেটা ওই অজন্ত প্রকরণ পড়েছিলেন, সেখানে কিভাবে শব্দ থেকে শব্দ গঠিত হয় মনে পড়ছে জায়গাটা? সেখানেই আছে এই জিনিসটা। এটা এম এর পার্টের মধ্যে কিভাবে আরেকটা বিকল্প রূপ হচ্ছে, তার তার অংশের মধ্যে আছে, যদিও তার খুব বিচিত্র অংশের মধ্যে ওটা আছে এম এর পার্টে। ওটা আপনাদের এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, কিভাবে তৈরি হচ্ছে। শুধু মনে রাখবেন বিকল্প রূপটা এখানে, যে জুসান জুস্ন হচ্ছে কেন, এইটা মাথায় রাখবেন শুধু। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কে করছিলেন, কাইন্ডলি কোশ্চেনটা করুন। স্যার কি স্যার স্যার হ্যাঁ, আমি বলছিলাম স্যার, নামটা কি? হ্যালো, কে? স্যার আমি বলছিলাম বলছিলাম আচ্ছা, ওই ঘাটাল থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, এই অকারান্ত শব্দের যেমন আমরা একবচন, দ্বিবচন, বহুবচন পড়লাম, হুম। আবার কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো বহুবচন নিত্য, সেটা একটু উল্লেখ করে আরেকবার দেবেন। বলুন, লাস্ট লাস্ট লাইনটা শুনতে পেলাম না, বহু বচন শুধু শুনতে পেলাম। হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র নিত্য বহুবচনান্ত শব্দ আর কি। হ্যাঁ, আছে, অবশ্যই হ্যাঁ আছে। যেগুলো, হ্যাঁ এটা তো অকারের মধ্যেই, অকারান্তের মধ্যে, পাঠের মধ্যেই পড়ে, সেই জন্য বললাম আর কি। আছে, যেমন যেমন প্রাণ দ্বার শব্দ, শব্দ, দ্বার দ্বার। হ্যাঁ দ্বারক্ষত লাজসুতানাং বহুত্তনাঞ্চ বলে হ্যাঁ, সূত্রটি। সেগুলো পুরো খুঁটিয়ে খুঁটিয়ে যাবো, চিন্তা নেই, একদম যে ঝাঁটিয়ে নিয়ে চিরুনি তল্লাশি, আমি বললেন চিরুনি তল্লাশি, প্রত্যেকটা যাবো, চিন্তা নেই। পরের দিনই পাবো একটা আচ্ছা স্যার, একটা অনুবাদের, মানে পরের দিন আমি আলাদা গ্রুপটা করে দেবো, সঙ্গে সঙ্গে নোটগুলো ওখানে সাপ্লাই করতে আরম্ভ করবো, তোমার পুরো ক্লিয়ার হয়ে ওকে যাবে, স্যার, চিন্তা নেই। ওকে স্যার, ওকে স্যার। স্যার কি কি বার হবে? আপাতত সপ্তাহে একদিনই হবে। এখন অনেকের অনেক রকমের চাপ আছে, কেউ টেটের জন্য পড়ছে অন্য কোথাও, কেউ বিভিন্ন পরীক্ষার জন্য পড়ছে। ফলে আমি এই মুহূর্তে 3 দিন ধরে সাবজেক্ট পড়িয়ে কোনো লাভ নেই। পরীক্ষার ডেট ঘোষণা হোক, ঠিক কিভাবে কত সময় দিতে হয় আমি করে দেবো, চিন্তা নেই। এখন আপাতত তোমাদেরকে আমি ধীর গতিতে চলবো, পুরো একটা কংক্রিট তৈরি করে করে নিয়ে যাবো আস্তে আস্তে। স্যার একটা মাস স- পর পর দেখা যাবে কি হলো না হলো। হ্যাঁ, এরপরে আসছি স্যার হ্যাঁ বলো। বলছি এই জুস জুস শব্দের হ্যাঁ, ষষ্ঠী আর সপ্তমী উচ্চারণ বিকল্পের উচ্চারণটা কি এরকম হবে? জুস ন হয় এরকম? কোনটা? ওই ষষ্ঠীর এক বছরেরটা? না, ষষ্ঠীর বহু দ্বিবচনেরটা। জুস্ন, আচ্ছা, জুস ন হ। জুস্ন। যারা স্পোকেনের এখানে যদি কেউ থাকে, তো ভালো উচ্চারণ করতে পারবে আমার চেয়ে। আমি তো স্পোকেনের লোক নয়, কারণ আমরা বাংলা মিডিয়ামের ছাত্র। যারা স্পোকেন সংস্কৃতের যদি কোনো কেউ থাকে এখানে, সে আমার চেয়ে অনেক ভালো উচ্চারণ করতে পারবে। জুস্ন, ও আসবে, তার সঙ্গে হ উচ্চারণটা আসবে। আচ্ছা, জুস ন হ। জুস্ন, এরকম টাইপের একটা ও উচ্চারণ আসবে, একটা ও আসবে, তারপর হ আসবে একটা। যদি কেউ স্পোকেন সংস্কৃতে থাকে এখানে, সে আমার চেয়ে অনেক ভালো উচ্চারণ করতে পারবে এটা। আচ্ছা, আমি তাহলে এগাচ্ছি এবারে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে এইটুকু অংশের মধ্যে? না স্যার। আমি এগাচ্ছি তাহলে, অনেক রাত্রি হচ্ছে তো। না স্যার। হ্যাঁ স্যার। আকারান্ত পুংলিঙ্গ শব্দে আসছে এরপর আমি, দেখো। আকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো হাহা। হাহা এবং আরেকটা হলো বিশ্বপা। এই হাহা থেকে কোনো কোশ্চেন আমি কখনো দেখিনি, তুই বলছি পরীক্ষাতে, কিন্তু বিশ্বপা থেকে বহুবার কোশ্চেন দেখেছি। শুধু আমাদের এসএসসি পরীক্ষায় কোশ্চেন এসছে তা নয়, তুমি যদি
বাইরের স্টেটের পিএসসি পরীক্ষা দেখো, যে স্কুল লেভেলের পরীক্ষা বা কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা দেখো, সেখানে দেখবে বিশ্বপা থেকে কোশ্চেন এসছে অনেকবার। বিশ্বপা খুব পপুলার শব্দ। হাহা শব্দটা নেম অফ এ গান্ধার্ব। হাহা মানে হলো, হাহা একজন নাম, নেম অফ এ গান্ধার্ব। যেমন যক্ষ গান্ধার্ব। এবার দেখো হাহা, হাহো, হাহা, হাহাম, হাহো, হাহা। এবার কেউ কোথাও হাহান আছে, হাহা, হাহাব্যাং, হাহাবি, হাহই, হাহাব্যাং, হাহাব্য, হাহা, হাহাব্যাং, হাহাব্য, হাহা, হাহৌ, হাহাম, হাহে, হাহৌ, হাহাসু, হাহা, হাহৌ, হাহা। এটা দেখে নেবে বা মুখস্থ করে নেবে, যেহেতু হাতে সময় আছে। আমি যখন পড়তেই বসেছি, ভালোভাবে প্রত্যেকটা পড়বো খুঁচি খুঁচি। এরপরে আসতে দেখো বিশ্বপা শব্দ। বিশ্বপা মানে বলতে বোঝায় প্রিজার্ভার অফ ইউনিভার্স, সান, মুন, ফায়ার ইত্যাদি। বিশ্বপা, বিশ্বপৌ, বিশ্বপাহা, বিশ্বপাম, বিশ্বপৌ, বিশ্বপ। এ ভেরি মাচ ইম্পর্টেন্ট জায়গা, ভেরি মাচ। যারা আমার কাছে বাড়িতে পড়ে গেছে কখনো বা পুরনো ছাত্ররা জানে যে বিশ্বপা শব্দের দ্বিতীয় আর বহুবচন, এই 2/3 মানে দ্বিতীয় আর বহুবচন, এই কোড, এটা খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বপা, বিশ্বপাভ্যাম, বিশ্বপাভি, বিশ্বপে, বিশ্বপাভ্যাম, বিশ্বপাভ্য, বিশ্বপহ, বিশ্বপাভ্যাম, বিশ্বপাভ্য, বিশ্বপহ, বিশ্বপোহ, বিশ্বপাম, বিশ্বপি, বিশ্বপোহ, বিশ্বপাসু, বিশ্বপাহ, বিশ্বপৌ, বিশ্বপাহা। এই দ্বিতীয় আর বহুবচন, যেটা আমি গোল করলাম বা যে আন্ডারলাইন করা আছে পিডিএফ, এটা টু মাচ ইম্পর্টেন্ট জায়গা। যদি ভালো করে বিভিন্ন জায়গার কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা প্রচুর জায়গায় প্রচুরবার এসছে। তাহলে আকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে দুটো পেলাম, একটা হলো হাহা, একটা হলো বিশ্বপা। ওকে, তোমরা প্রত্যেকটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এবং দেখো বিশ্বপা শব্দ আকারান্ত শব্দ, ধাতু নিষ্পন্ন কিছু কিছু আকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়। সমপা, গোপা, উপধা, পুণ্যধা, বলদা, ধূম্রপা, অন্তস্থা, শঙ্খধ্বা, এইগুলো সবগুলোই, মধুপা, এই সবগুলো কিন্তু বিশ্বপা শব্দের মতো হবে। মধুপা মানে কি? মৌমাছি। ধূম্রপা মানে কি? স্মোকার, বা যে ধূম্রপান করে, সিগারেট বিড়ি যেসব খায়, যেসব লোক আর কি, গাঁজা এসব খায়, তাদেরকে বলছি আমরা। সমপাটা ছিল সমপা, এই যে সমপা। সমপা বলতে মূলত ইন্দ্রকে বোঝায়, কিন্তু যে সোমপান করে তাকেই বোঝায়। এই জায়গা, এই যে অংশগুলো সবই কিন্তু আকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো। ধরো কোনো কারণে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল, যে ধরো তুমি জানতে না যে মধুপা শব্দটি কোন লিঙ্গান্ত, তুমি এই মুহূর্তে বুঝতে পারছো যে এটা পুংলিঙ্গ শব্দ। যদি ধরো তুমি এটা না জানতে, দিয়ে ধরো মধুপা শব্দটি কোন লিঙ্গান্ত, পুংলিঙ্গান্ত, স্ত্রীলিঙ্গান্ত, ক্লিবলিঙ্গান্ত, তিনটে দিয়ে দিল অপশন, তোমাদের মধ্যে 50% লোক দাগ দেবে যে এটা স্ত্রীলিঙ্গান্ত শব্দ। মধু দিয়ে পা লাস্টে আকার আছে মানে এটা লতা শব্দের মতো হবে, এটা তো একটা মেয়ে মেয়ে টাইপের ভাব আছে, হয়ে যাবে না। এটা কিন্তু আকারান্ত পুংলিঙ্গ শব্দ। কারো কোনো জিজ্ঞাসা আছে হাহা এবং বিশ্বপা শব্দ সম্বন্ধে? কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আমার আছে একটা। হ্যাঁ বলো, কে বলছো বলছিলাম বলো তো স্যার বলছো। দুটো, হ্যাঁ আমি সৌরভ বলছিলাম স্যার। সৌরভ বলছিলাম আগে হাহা, গোপগড়ে হ্যাঁ 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 বলো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম স্যার হাহা বিশ্বপাত দুটোই তো আকারান্ত পুংলিঙ্গ শব্দ, হ্যাঁ অবশ্যই। কিন্তু যখন বিশ্বপাত তো ধাতু নিষ্পন্ন শব্দ, কিন্তু এর রূপটা ওই দ্বিতীয়ার বহুবচন হ্যাঁ বিশ্বপ ধাতু বলে না, হ্যাঁ। অন্য কিছু? না না, এটা না, এটা হলো এর স্পেসিফিক একটা আইডেন্টিফিকেশন এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা না স্পেসিফিক কেন একটা বলছি, গ্রুপ। স্যার ধাতু নিষ্পন্ন আকারান্ত যে বিশ্বপা শব্দটা দ্বিতীয় বহুবচন হচ্ছে বিশ্বপ, হ্যাঁ, কিন্তু আকারান্ত হাহা শব্দটা দ্বিতীয় বহুবচন হচ্ছে হাহা, আহান। হাহাও আছে যার হাহাও আছে। হ্যাঁ, স্যার ওইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে এটা তুমি যে ধাতু নিষ্পন্ন বলে কি? তুমি একটা ভালো জায়গায় কোশ্চেন করেছো যে এইটা কেন হচ্ছে না, এটা ধাতু নিষ্পন্ন বলে তা নয়। কিন্তু এই মানে এই যে রূপটা না, স্পেসিফিকলি বিশ্বপা শব্দের দ্বিতীয় বহুবচনে বিশ্বপ, এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা, খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কারো কোনো জিজ্ঞাসা আছে এইটুকু অংশের মধ্যে আকারান্ত পুংলিঙ্গ শব্দ সম্বন্ধে? তাহলে আমি এগাচ্ছি।
এবারে আসছি আমি হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ। হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে মূলত তিনটে শব্দ পড়ে, মুনি, পতি এবং সখী। মুনি, পতি এবং সখী। দেখো, হর্ষইকারান্ত শব্দের মধ্যে মুনি, পতি, সখী তিনটে শব্দকে স্পেসিফিকেশন করছি, বা করা হয়েছে বইগুলোতে, আমি কিছু করিনি, আমি পড়াচ্ছি শুধু বই দেখে। তোমাদের মাথার মধ্যে কখনো কোশ্চেন এসেছে যে মুনি, পতি, সখী তিনটে শব্দ কেন বইতে থাকে? শুধু তো একটা দিলেই হতো। কারো মাথার মধ্যে কখনো কোশ্চেন এসেছে এটা? বা কেউ যদি জানো বা জেনে থাকো, আগে পূর্বে পড়েছো, যে হঠাৎ করে হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দে এসে মুনি একটা শব্দ আছে, পতি একটা শব্দ আছে, সখী একটা শব্দ কেন আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ মানে কেউ কেউ জানো এটা? জানি না স্যার। কেউ বলছে বলো তো, আমি প্রত্যেক গলাগুলো বুঝতে পারছি না, নামটা একটু বলবে? স্যার আমি স্যার লক্ষ্মী বলছি। ও লক্ষ্মী, আচ্ছা। দেখো এবার দেখো, হ্যাঁ। দেখো একটা জিনিস আমি কোশ্চেনটা এখানে এসে কেন করলাম, একটু স্টপ করে দিলাম এখানটা। আমি আবার প্রিভিয়াস অংশে যাচ্ছি, পুরোনো জায়গায় ফিরে যাচ্ছি। দেখো, এই যে জায়গাটা ভালো করে দেখো, আমরা আমাদের যে শব্দরূপ সম্বন্ধে যা পড়া হয় তাতে লক্ষ্য করে দেখবে, এই যে দেখো নর শব্দটা আমরা পড়ে আসছি অকারান্ত পুংলিঙ্গ শব্দ হিসেবে। দেখো বইতে এসে কিন্তু তার সঙ্গে একটা নির্জর শব্দের রূপ দিয়েছে, একটা পাদ শব্দের রূপ দিয়েছে, একটা দন্ত শব্দের রূপ দিয়েছে, একটা মাস শব্দের রূপ দিয়েছে, একটা জুস শব্দের রূপ দিয়েছে। কারণ কি বলতো, নর শব্দের সঙ্গে এই দন্ত, পাদহ, জুস, মাস শব্দের একটা ডিফারেন্ট বা পার্থক্য আছে, তাই ওই রূপগুলো দিয়েছে। সেম দেখো, এই যে আকারান্ত পুংলিঙ্গ শব্দ হা হা, সেটা নামকে বোঝাচ্ছে, তার সঙ্গে ধাতু নিষ্পন্ন বিশ্বপা শব্দের কিন্তু রূপের পার্থক্য আছে, তাই দুটো রূপকে ইন্ডিকেশন করেছে। একই রকম ভাবে দেখো, হর্ষইকারান্ত মাদার শব্দ বা মেল শব্দ হলো মুনি। এছাড়াও ব্যাপক প্রচলিত পতি এবং সখী শব্দ আছে হর্ষইকারান্ত, কিন্তু তিনটে শব্দের মধ্যে রূপগত একটা ব্যাপক পার্থক্য আছে, তাই কিন্তু মুনি, পতি এবং সখী তিনটা শব্দ আমাদেরকে আলাদাভাবে এই ব্যাকরণ বইগুলোতে দেওয়া থাকে। ব্যাপারটা এবার কোথায় দেখো, মুনি শব্দ হলো হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ, যা রূপটার প্রত্যেক মুনি, মুনি, মুনয়া, মুনিম, মুনি, মুনিম, মুনিনা, মুনিভ্যাম, মুনিভি, মুনায়ে, মুনিভ্যাম, মুনিভ্য, মুনে, মুনিভ্যাম, মুনিভ্য, মুনে, মুন্ন, মুনিনাম, মুনো, মুন্ন, মুনিসু, মুনে, মুনি, মুনায়া। বুঝতে পারলে? এবার দেখো, আমরা প্রত্যেকেই জানি যে মুনি শব্দের দ্বিতীয় দ্বিবচনে মুনি হয়, দীর্ঘই হয়, এবং প্রথমা দ্বিবচনে দীর্ঘই হয়, দ্বিতীয় বহুবচনে মুনিন দন্ত দীর্ঘ দন্ত হস্যন্ত হয়, বহুবচনে ষষ্ঠীর বহুবচনে মুনি নাম দীর্ঘই হয়। একটা কথা এখানে বলে রাখি, হ্রস্বস্বরান্ত যে শব্দগুলো আমরা পাবো, মানে অকারটা বাদ দিয়ে, হস্যই মানে হস্যইকারান্ত, হস্যকারান্ত, ঋকারান্ত, এই যে তিনটে আরো যে হস্যস্বর পাচ্ছি অ বাদ দিয়ে, সবগুলো হস্যস্বরান্ত শব্দের প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে এসে হস্যস্বরগুলো কি হয়ে যায়? দীর্ঘস্বর দীর্ঘ হয়ে হয়ে যাচ্ছে। যায়। দীর্ঘস্বর হয়ে। তাহলে কোথায় কোথায় প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে এসে হস্যস্বরগুলো সব দীর্ঘ হয়ে যায়। এই জন্য দেখো, মুনি শব্দে প্রথমার দ্বিবচনে মুনি দীর্ঘই, দ্বিতীয়ার দ্বিবচনে দীর্ঘই, দ্বিতীয়ার বহুবচনে দীর্ঘই, ষষ্ঠীর বহুবচনে দীর্ঘই হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? আশা করি এরপর আর কখনো এই জায়গাটা মানে কনফিউশন আসবে না। যে কোনো হস্যস্বর শব্দের মানে অটা বাদ দিয়ে, অকারটা বাদ দিয়ে, হস্যইকারান্ত দেখো মুনি শব্দ, হর্ষকারান্ত দেখবে সাধু শব্দ, ঋকারান্ত পিতৃ শব্দ, মাতৃ শব্দ, যা পাবে আস্তে আস্তে প্রত্যেকটা দেখবে। শুধু এই সূত্র মনে রাখো, শুধু প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে হর্ষস্বর গুলো কি হয়ে যায়? দীর্ঘস্বর হয়ে যায়। এবার দেখো মুনি শব্দের
মুনি শব্দের মধ্যে আমরা কি কি পাচ্ছি আরো দেখো, কবি, ঋষি, অলি, অতিথি, পানি, ব্যাধি, ওহি, ধ্বনি, অসি, বহ্নি, কৃমি, ব্রীহি, সারথি, রাশি, কুক্ষি, অদ্রি, অদ্রি মানে পাহাড়, অরাতি, জ্যোতি, রশ্মি, গ্রন্থি, গিরি, তিমি, নিধি, বিধি, অগ্নি, হরি, কপি, রবি, অঙ্ঘ্রি, অঞ্জলি, বলি, মৌলি, শালি প্রভৃতি পুংলিঙ্গ হর্ষকার শব্দের রূপ মুনি শব্দের তুল্য। তাহলে এখানে যে শব্দগুলো আমরা পেলাম সবগুলো কি হর্ষকারান্ত পুংলিঙ্গ শব্দ, মুনি শব্দের তুল্য। লেখা হয়ে যাবে প্রতি, সখী, ভিন্ন শব্দ। এরপর চলে আসছি পতি শব্দে। দেখো, হর্ষকারান্ত আরেকটি পুংলিঙ্গ শব্দ পতি। পতি মানে হাজবেন্ড, পতি মানে মালিক, সবকিছুই হতে পারে। পতি বলতে হাজবেন্ড কে বোঝায়, যেমন ধরো লক্ষ্মীপতি, এখানে লক্ষ্মীর স্বামীকে বোঝাচ্ছে, অর্থাৎ নারায়ণকে বোঝাচ্ছে। শুধু পতি বলতে কারো হাজবেন্ড কে বোঝাচ্ছে। এবার দেখো, ধরো এই যে ধরো ভূপতি, রাজাকে বোঝাচ্ছে। ভূ মানে পৃথিবী, পৃথিবীর মালিক, রাজাকে বোঝাচ্ছে। এইভাবে অনেক আমরা মানে জগপতি মানে জগতের মালিককে বোঝাচ্ছে। এরকম ভাবে আমরা পতি শব্দের পাচ্ছি। দেখো, পতিপতি, পতয়া, পতিপতি, পতিন, পত্যা, পতিভ্যাম, পতিভি, পত্তে, পতিভ্যাম, পতিভ্য, পত্তু, পতিভ্যাম, পতিভ্য, পত্তু, পত্ত, পতিনাম, পত্ত, পত্ত, পতিষু, পতে, পতি, পতয়া। দেখো, আমি একটু আগে বলেছিলাম যে হর্ষইকারান্ত মেন শব্দ পুংলিঙ্গ শব্দ হলো মুনি, কিন্তু পতি আর সখীকে আলাদাভাবে বলা হয়েছে। কারণটা কি? লক্ষ্য করে দেখো, মুনি শব্দের সঙ্গে পতি শব্দের কিন্তু পার্থক্য আছে। কোথায় পার্থক্য আছে? এই পঞ্চমীর একবচনে মুনে হয়েছিল, ষষ্ঠীর একবচনে মুনে হয়েছিল, কিন্তু দেখো পতি শব্দের ক্ষেত্রে কিন্তু রূপটা হচ্ছে কি, পঞ্চমীতে পত্তু আর পত্তু, এই পার্থক্যটা পাচ্ছি আমরা। এবার এরপর দেখো এই অংশে এলবি নোট দিয়ে প্রতি সমাস এবহ, অন্য কোন শব্দের সাথে সমাস হলে প্রতি শব্দের রূপ মুনি শব্দের তুল্য হয়, যেমন নরপতি, নৃপতি, ভূপতি, মহিপতি ইত্যাদি। নৃপতি শব্দে তৃতীয়ার একবচনে নৃপতি না হবে, নৃপত্তা নয়। ঠিক আছে, এই লাইনে পরে আসছি। তাহলে যখন এই প্রতি শব্দ পতিকে বোঝাচ্ছে, কিন্তু যখন প্রতি শব্দ সমাসবদ্ধ হয়ে যাচ্ছে, সমাসবদ্ধ হয়ে নরপতি, নরানাংপতি, নরপতি, নৃপতি, ভূপতি, মহীপতি, এই যে সমাসবদ্ধ প্রতিশব্দ, এর রূপ কিন্তু আর প্রতিশব্দের মতো নয়, সে কিন্তু মুনি শব্দের মতো হবে তার রূপটা। কারো কোনো এই জায়গাটা, এই যে লাস্টে দুটো একটা লাইন বললাম, কারো কোনো জিজ্ঞাসা আছে এই লাইনটা নিয়ে? কেউ কি আছে লাইনে, না নেই, সব পালিয়ে গেল দেরি হয়ে গেছে বলে? না স্যার, আছি স্যার। আসলে আছি দেরি হয়ে গেছে আর কি স্যার। বলবো। এই জায়গাটা কারো কোনো জিজ্ঞাসা নেই, আশা করি বুঝতে পারছো, প্রত্যেকে জানো এই জায়গাগুলো আশা করি। এই জন্য উদাহরণ দিয়ে বলছি, দেখো নৃপতি শব্দের তৃতীয়ার এক বচন কি হলো না, নৃপত্তা হলো না, পতি শব্দের মতো হলো না, কার মতো হলো না, মুনি শব্দের মতো হলো, নৃপতি না, মুনি নার মতো। ওকে, এরপর দেখো সখী শব্দে আসছি আমরা। সখী শব্দটা লক্ষ্য করে দেখো, সখী শব্দটাও কিন্তু মুনি শব্দ বা পতি শব্দ থেকে আলাদা। তার রূপটা হচ্ছে সখা, সখায়, সখায়, সখায়াম, সখায়, সখিন, সখা, সখিব্যাম, সখিবি, সখে, সখিব্যাম, সখিব, সক্ষু, সখিব্যাম, সখিব, সক্ষু, সক্ষ, সখিনাম, সক্ষ, সক্ষ, সখিসু, সখে, সখায়, সখায়। দেখো এটা কিন্তু আলাদা, কোথায় না, এটা মুনি শব্দ বা পতি শব্দ থেকে আলাদা। দেখো, পতি শব্দে যেমন পত্তু হয়েছিল, সখী শব্দে সক্ষু হয়েছে পঞ্চমী ষষ্ঠী একবচনে, কিন্তু এর এর নিজস্ব মৌলিকতা বা ডিফারেন্ট কোথায় না, প্রথম আর এক বচনে সখা। পতি শব্দের প্রথম আর এক বচনে কি হয়েছিল, পতি, পথ আছে বিসর্গ, মুনি শব্দের মুনি হয়েছিল। কিন্তু দেখো, বাকি অংশটা প্রতি শব্দের সঙ্গে সখী শব্দের মিল থাকলেও কিন্তু প্রথম আর একবচনে মিল নেই। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো, সুসখী এবং অতিসখী শব্দ রূপ প্রথমা, দ্বিতীয়া এবং সম্বোধনে সখী শব্দের তুল্য, অন্যান্য অংশ মুনি শব্দের তুল্য। তাহলে সুসখী শব্দের প্রথম আর একবচনে কি হবে, সুসখা। অতিসখী শব্দের প্রথম আর একবচনে কি হবে,
অতি সখা। কিন্তু এই সুসখী শব্দের যদি আমরা তৃতীয়ার একবচনের রূপ দিই তখন তার রূপটা কেমন হবে? কেউ বলো একজন। অতি সখী না? অতি সখী না বা সুসখী না, সুসখ্যা বা হুম অতি সখ্যা হবে না। কারো কোনো জিজ্ঞাসা এইটুকু অংশের মধ্যে আর? এটাও কিন্তু না স্যার। পরীক্ষায় কোশ্চেন এসেছে কোনো না কোনো এক বছর এসেছে, আমি বলতে পারবো না কোন বছর, 10, 11 বা ওই তারও আগে 3-4 সালের দিকে এসেছে কোশ্চেন। অশ্রুতি সংশোধন দেখলে কোশ্চেন থাকেই এখানে। আমি এগোচ্ছি তারপরে। স্যার হ্যাঁ বলো, আমি স্যার জিজ্ঞাসা, হ্যাঁ বলো। স্যার এইখানে একটা পার্থক্য জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, যেমন মনির ক্ষেত্রে সপ্তমীর এক বচনটা যেখানে মুনৌ, এখানে জফলাটা কিন্তু হচ্ছে না, কিন্তু বাকি দুটোতে পতি আর সখী এই দুটোতে সপ্তমীর এক বচনে আমি জফলাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ থাকছে, ওটা ওটা অ্যাকচুয়ালি দেখো, হ্যাঁ ওটা ওরা সবই একটু আগে কেউ কোশ্চেন করেছিল যে এটা কিভাবে হচ্ছে বিকল্প রূপটা, কেউ একজন করেছিল। আমি আসলে গ্রুপে যারা আছে আমি প্রত্যেকের সঙ্গে ঠিক এখনো পর্যন্ত পরিচিত নয়, তো আমি বলতে পারছি না নামগুলো, আস্তে আস্তে জানতে পেরে যাবো, বলতে পারবো। এগুলো অজন্তা প্রকরণ যেটা এমএতে ছিল না, সেখানে যদি কেউ খুঁটে খুঁটে পড়ে অজন্তা প্রকরণের মূল বই, তাহলে এগুলো লজিক গুলো খুঁজে পাবে। না স্যার, এই জায়গাগুলো তো আমরা বেশি ভুল করি, না এই না, আমি জায়গাগুলো। এই অংশগুলো প্র্যাকটিস করতে করতে, যেহেতু বলে বলে যাচ্ছি, তুমি প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি এক সপ্তাহে তোমার ক্লিয়ার হয়ে গেছে। যখনই শব্দরূপ পড়বে সশব্দে পড়বে, নিঃশব্দে পড়বে না, এবং লিখে লিখে পড়বে, নইলে শব্দরূপ মুখস্থ করতে পারবে না। নিঃশব্দে কখনো শব্দরূপ পড়ার চেষ্টা করবে, সবসময় মানে সশব্দে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপর আমি এগোচ্ছি। হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দটা হলো আমার। এরপর আমি চলে যাচ্ছি একদম দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ, সুধী। সুধী মানে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, সুধী জন যাকে আমরা বলি। সুধী, সুধীয়, সুধীয়, সুধিয়ম, সুধীয়, সুধীয়, সুধিয়া, সুদীব্যাম, সুদীবি, সুধিয়ে, সুদীব্যাম, সুদিব্য, সুধীয়, সুদীব্যাম, সুদিব্য, সুধীয়, সুধীয়, সুধিয়াম, সুধী, সুধীয়, সুধিসু, সুধী, সুধীয়, সুধীয়। এখানে একটা জিনিসই মনে রাখার, যে কোথায় দীর্ঘই হচ্ছে কোথায় হর্ষই হচ্ছে। দেখো সুধী দন্তস্থ ধয় দীর্ঘই হয়েছে, কিন্তু আবার দেখো তার পাশে ধয় হর্ষই হয়েছে। এর কারণটা সুন্দরভাবে লেখা আছে নিচেই, আমার কিছু বলার জায়গা নেই। সুধী শব্দের এবং ইহার ন্যায় অন্য যেসব শব্দের রূপ হয়, তাদের যে স্থানে অন্ত্যেষ্ঠ অ পরে থাকে, সেখানে হর্ষইকার হবে। কি হবে? হর্ষইকার। দেখো এখানে ধয়ের পর কিছু আছে নেই, তাই ধয় দীর্ঘই হয়েছে। এখানে ধয়ের পর কি আছে? অন্ত্যেষ্ঠ অ, সঙ্গে সঙ্গে ধয় হর্ষ হয়েছে। দেখো এখানে অন্ত্যেষ্ঠ অ ছাড়া যখন অন্য কিছু হচ্ছে, দেখো এই যে সুদীপ ভ্যাম ভ আসছে, তবে বানানটা কি হলো? ধয়ে দীর্ঘই। বুঝতে পারলে ফান্ডামেন্টটা কোথায় লুকিয়ে আছে? এই সুধী জাতীয় শব্দের যেখানে ধয়ের পর অন্ত্যেষ্ঠ অ আসবে, সেখানে দীর্ঘইকারান্ত শব্দ সুধী কিন্তু হয়ে যাবে কি? সেখানে এসে হর্ষই হয়ে যাবে। আর যেখানে অন্ত্যেষ্ঠ অ থাকবে না, তার বদলে অন্য কোনো বর্ণ থাকবে বা অক্ষর থাকবে, সেক্ষেত্রে কিন্তু ধয়ে দীর্ঘই হয়ে যাবে। কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। এবার দেখো সেনানী, অগ্রণী, গ্রামণী প্রভৃতি কতগুলি শব্দ ভিন্ন সুশ্রী, শুদ্ধধি, হতধি, দূর্ধি, জবক্রী, অপহ্রী প্রভৃতি শব্দের সমুদ্রের দীর্ঘান্ত রূপ সুশ্রী শব্দের মতো হয়। এই যে দেখো সেনানী শব্দ বললো, অগ্রণী বললো, গ্রামণী বললো, এই শব্দগুলো কিন্তু সুধী শব্দের মতো হবে না। কেমন রূপটা হচ্ছে দেখো, সেনানী, সেনান্ন, সেনান্না, সেনান্নাম, সেনান্ন, সেনান্ন, সেনান্না, সেনানিভ্যাম, সেনানিভি, সেনান্নে, সেনানিভ্যাম, সেনানিভ্য, সেনান্ন, সেনানিভ্যাম, সেনানিভ্য, সেনান্ন, সেনান্ন, সেনান্নাম, সেনান্নাম, সেনান্ন, সেনানিসু, সেনানি, সেনান্ন, সেনান্ন। তাহলে দেখতে এটার সঙ্গে সুধী শব্দের মিল নেই, এটা কিন্তু আমরা পড়ে নেবে এবারে, হাতে সময় আছে, কোনো বাকি রাখবো না। গতবারে এসএসসির সময় এটা পড়ায়নি, কারণ হাতে সময় ছিল না। এরপর আসছে হর্ষকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। এই সাধু মানে কি বলতো? স্যার সেনানী শব্দের দ্বিবচনে সেনার নৌ তো? হ্যাঁ, সেনান্ন।
আসলে এখানে সেনা নৌ আছে। কি আছে এখানে, কি আছে? দন্ত না উকার, জফলা নেই তো? হ্যাঁ, না, সেনার নৌকো। আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তো এই পিডিএফটা মিলিয়ে তুমি বইটা পড়বে, যেগুলো কারেকশন করে নেবে। এবার দেখো সাধু শব্দ। এটা হলো হর্ষকান্ত পুংলিঙ্গ সাধু। সাধু মানে কি স্যার বলতে আমরা অ্যাকচুয়ালি? হ্যাঁ, বলো স্যার বলো। আমি সৌরভ বলছিলাম। হ্যাঁ, বলছিলাম স্যার একটা কোশ্চেন ছিল মিলননগর। এই মিলননগর সেনানি থেকে। সৌরভ? না 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 না, গোবর? গোবরের। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছিলাম স্যার সেনানি শব্দটা তো সেনানি, হুম। প্রথম আর এক বচন দেখুন সেনানি। এখানে নৌটা যেটা আসছে দেখুন কিছু কিছু জায়গায় জফলা দিয়েছে, জফলা আসছে, মানে এটা মানে কোনো কি কারণ আছে? এটা অনেক দেখো, জায়গায় সেনানি। হ্যাঁ ওই যে এক্ষুনি কেউ একজন বললো, সম্ভবত কাঁথি থেকে যে ভদ্রমহিলা ক্লাস করেন তিনি বলেছেন, গলার সাউন্ডটা শুনে মনে হলো। ওই হেমচন্দ্র বইয়ে সেনা নৌ আছে, শুধু সেনা নৌ আছে সেখানে সম্ভবত। আচ্ছা আচ্ছা কিন্তু ওটা ভুল। অ্যাকচুয়ালি এটাই ঠিক, সেনা নৌ জফলাটা আসবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো চলে আসছি আমি একদম টোটালি সাধু শব্দে। দেখো সাধু শব্দটা হলো হর্ষকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। সাধু বলতে এপিজিয়াস ম্যান বা ধার্মিক ব্যক্তিকে বোঝাচ্ছে, যিনি সৎ, যিনি একাধারে ধার্মিক এবং যিনি একাধারে উত্তম। সাধু কথাটা এদিকে এসছে, সৎ, ধার্মিক এবং উত্তম, এই তিনটে গুণ যার মধ্যে থাকে তাকে সাধু বলা হয়। সাধু মানেই যে জটা থাকবে মাথায় বা গৈরিক বসন পড়বে তা নয়। যিনি একাধারে সৎ, একাধারে ধার্মিক, একাধারে উত্তম, তাকে আমরা সাধু বলি। সাধু শব্দ লক্ষ্য করে দেখো, সাধু সাধু সাধবাহ সাধুম সাধু সাধুন সাধুনা সাধুভ্যাম সাধুবি সাধবে সাধুভ্যাম সাধুব্য সাধো সাধুভ্যাম সাধুব্য সাধো সাধ্য সাধুনাম সাধৌ সাধ্য সাধুসু সাধো সাধু সাধু। দেখো আমি একটু আগে বলেছিলাম যে কোনো হর্ষস্বরান্ত শব্দের প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে হর্ষস্বরগুলো কি হয়ে যায়? দীর্ঘ হয়েছে। দীর্ঘস্বর। এটা হর্ষ, এর দীর্ঘস্বর কোনটা? দীর্ঘ। দীর্ঘ। তাই লক্ষ্য করে যেগুলো আন্ডারলাইন করলাম দেখো সব দীর্ঘ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এছাড়া লক্ষ্য করে দেখো, অংশু, ইকশু, ইসু, ঋতুহু। ঋতু কিন্তু বহু মেয়ের নাম হয়, কিন্তু ঋতু শব্দ পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ নয়, মাথায় রাখবে। অতু, অতু মানে বিড়াল। বাহু অঙ্গবাচক শব্দ কিন্তু পুংলিঙ্গ। সেতু, সুনু, মৃত্যু, মৃত্যু কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ নয়, পুংলিঙ্গ শব্দ। বেনু, বেনু বহু মহিলার নাম বেনু আছে, কিন্তু এটা পুংলিঙ্গ শব্দ। তরু, বন্ধু, দস্যু, ধাতু, বিন্দু, হেতু, বায়ু, তন্তু, জন্তু, গোমায়ু, পরশু, পাংশু, বটু, রাহু, অনু, কারু, ক্রতু, বিভু, রিপু, শিশু, পশু, বিধু। বিধু মানে চাঁদ, অনেকে বিধু নামটা স্ত্রীলিঙ্গ ভাবে না। ভানু ইত্যাদি প্রায় সমুদয় হর্ষগ্রন্থ পুংলিঙ্গ শব্দের সাধু শব্দের মতো হয়। প্রশ্ন শব্দ দেখার দরকার নেই, যদি মনে করছো পড়বে তো পড়তে পারো। যদি হাতে সময় আছে চোখ ধরে বুঝে নিতে পারো, কারণ এখানে অনেকগুলো বিকল্প রূপ আছে যেটা তোমাদের কাজে লাগতে পারে। এখান থেকে বেশ কিছু বিকল্প রূপ তুলেছে কৃষ্ণকালী মন্ডল তার প্র্যাকটিস সেটে বা তার বইতে, বা অচিন্ত্য কুমার দাস তার বইতে অনেক এখান থেকে বিকল্প রূপ তুলেছে। তোমরা কি করে মুখস্থ করে কোথায় পাবো? আরে ভাই, বইতেই তো শব্দ রূপটা আছে। এরপর আসছে দেখো প্রতিভু শব্দ, দীর্ঘকারান্ত পুংলিঙ্গ শব্দ প্রতিভু। প্রতিভু, প্রতিভুবৌ, প্রতিভুবঃ, প্রতিভুবম, প্রতিভুবৌ, প্রতিভুব, প্রতিভুবা, প্রতিভুব্যাম, প্রতিভুভি, প্রতিভুবে, প্রতিভুব্যাম, প্রতিভুব্য, প্রতিভুব, প্রতিভুব্যাম, প্রতিভুব্য, প্রতিভুব, প্রতিভুব, প্রতিভুবাম, প্রতিভুবি, প্রতিভুব, প্রতিভূষু, প্রতিভু, প্রতিভুবৌ, প্রতিভুব। প্রতিভু মানে হলো সিউরিটি বা গ্যারান্টি। লক্ষ্য করে দেখো এখানে কিছু বানান সম্বন্ধে লিখে নিয়ে আমি বলে দিচ্ছি।
দেখো কোথাও কোথাও ভয়ে হ্রস্ব হচ্ছে, কোথাও কোথাও ভয়ে দীর্ঘ হচ্ছে, একই সিস্টেম। যেখানে ব আছে, বয়ের আগে দেখো ভয়ের কিন্তু কি হচ্ছে, হ্রস্ব। লক্ষ্য করে দেখো, প্রতিভু, প্রতিভুব, হ্রস্ব, প্রতিভুব, প্রতিভুবম, প্রতিভুবৌ, প্রতিভুব, প্রতিভুবা, ভয়স্ব, প্রতিভুভ্যাম। দেখো এখানে ভয় দীর্ঘ হয়ে গেল, লক্ষ্য করে দেখো। যেখানে ব আছে তার আগে শুধু হ্রস্ব, বাকি সব জায়গায় কিন্তু কি হবে, ভয়ে দীর্ঘও হবে। এটা মনে রাখলে বানান মুখস্থ করতে সমস্যা হবে না। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? এই ব্যাপারটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। না স্যার। তাহলে আমি এগাচ্ছি। না স্যার। এরপর দেখো এই দীর্ঘকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে কি পড়ছে, সুলু পড়ছে, খুলভু পড়ছে, পুনর্ভু পড়ছে, বর্ষাভু। বর্ষাভু কথাটা কিন্তু খুব কাজে লাগবে আমাদের অশুদ্ধি সংশোধনের সময়। করভু, কারাভু, দৃণভু, এই শব্দগুলো এর মতো হচ্ছে। ওকে, সুলু আর হুহু আমি ভাই জীবনে পড়াইনি কখনো। যদি পড়তে যাও নিজের দায়িত্বে পড়বে, আমি এটা কখনো পড়াইনি সুলু আর হুহু। খুব ইম্পর্টেন্ট শব্দ চলে আসছে এরপর আমি, রিকারান্ত শব্দ। রিকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যে পিতৃ পড়ে, দাত্রী পড়ে, ভাতৃ পড়ে। এখানে পিতৃ শব্দ দেওয়া নেই, দাত্রী দিয়ে শুরু করেছে। দেখো দাতা, দাতারৌ, দাতারা, দাতারাম, দাতারৌ, দাত্রীন, দাত্রা, দাতৃভ্যাম, দাতৃভি, দাত্রে, দাতৃভ্যাম, দাতৃভ্য, দাতু, দাতৃভ্যাম, দাতৃভ্য, দাতু, দাত্র, দাতৃনাম, দাতরি, দাত্র, দাতৃষু, দাতঃ, দাতারৌ, দাতার। এইগুলো হচ্ছে রিকারান্ত পুংলিঙ্গ শব্দ। দাত্রী মানে কি, যিনি দান করেন কোনো কিছু। সে আমি তোমাকে 1 টাকা দান করতে পারি, চকলেট দান করতে পারি, আমি তখন দাতা। এখন তো সব নেতা মন্ত্রী দাতা হয়ে গেছে। কেউ ভান্ডার, কেউ বিভিন্ন ভান্ডার দান করে। এই যে দেখো দাত্রী যে দান করেছিল দাতা, দাতা, দাতারৌ, দাতারাহ, দাতারাম, দাতারৌ, দাত্রীন, দাত্রা, দাতৃভ্যাম, দাতৃভি, দাত্রে, দাতৃভ্যাম, দাতৃভ, দাত্র। এখানে দেখো রি মানে কি বলেছিলাম, রিটা কি বর্ণ, হস্বস্বর। হস্বস্বর শব্দের প্রথমার্ধ দ্বিবচন, দ্বিতীয়ার্ধ দ্বিবচন এবং বহুবচন, আর ষষ্ঠীর বহুবচনে হস্বস্বর গুলো কি হয়ে যায়, দীর্ঘস্বর হয়ে যায়। এখানে কি হয়েছে, আর এখানে কি হয়েছে, এখানে স্যার দ্বিতীয়ার বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে দীর্ঘস্বর হয়েছে। রিটা দীর্ঘরি হয়ে গেছে। হ্যাঁ, এটা কে বললে গো, কোশ্চেনটা কথাটা কে বললে গো? আমি স্যার রিম্পা বলছি। রিম্পা মানে বাগনান? বাগনা, হ্যাঁ স্যার। ঠিক আছে। মানে আমি তো প্রত্যেকের গলা, এখানে কারো ফেস চিনি না, গলার সাউন্ডটা চিনি, কিন্তু এই তো 2-1টা ক্লাস নিচ্ছি, ফলে আমি এখন কারোর সঙ্গে খুব একটা বেশি বুঝতে পারছি না। এই যে লক্ষ্মী এক্ষুনি কথা বলতো, লক্ষ্মী বহুদিনের পরিচিত আমার, কিন্তু তার কথাটাই আমি বুঝতে পারিনি প্রথমে। এই জায়গাটা দেখো, এরপর দেখো ভাতৃ, পিতৃ কয়েকটি শব্দ ব্যতীত কর্ত্রী, জ্ঞাত্রী, হোত্রী, ধাত্রী, বিধাত্রী, সবিত্রী, সত্রী, দ্রষ্টি, জেত্রী, ক্রেত্রী, সস্ত্রী, হোত্রী, বিপ্রী, এই শব্দগুলো ঋগ্বেদ শব্দের কারণে দাত্রী শব্দের মতো হয়। এই জায়গাটা আমি একটু ব্যাকে আসবো একটু পরে, আগে আমি ভাতৃ শব্দটা পড়িয়ে নিই, তারপর আমি আসবো ওখানে। ভাতৃ শব্দ বলতে ভাইকে বোঝায়। ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরা, ভ্রাতরম, ভ্রাতরৌ, ভাতৃ, ভ্রাত্রা, ভাতৃভ্যাম, ভাতৃভি, ভাত্রে, ভাতৃভ্যাম, ভাতৃব্য, ভ্রাতু, ভাতৃভ্যাম, ভাতৃব্য, ভ্রাতু, ভাত্র, ভাতৃনাম, ভ্রাতরি, ভাত্র, ভাতৃষু, ভ্রাত, ভ্রাতারৌ, ভ্রাতর। পিতৃ শব্দ এখানে দেয়নি। আচ্ছা তাহলে বলো তো, দাত্রী শব্দের সঙ্গে ভাতৃ শব্দের কি পার্থক্য, বা পিতৃ শব্দের সঙ্গে দাত্রী শব্দের কি পার্থক্য, বলতে পারবে? স্যার হ্যাঁ, দাত্রী শব্দ এবং ভাতৃ শব্দের মধ্যে, যেমন দাত্রী শব্দের প্রথমা দ্বিতীয়ার প্রথমার দ্বিবচন এবং দ্বিতীয়ার একবচন ও বহুবচন দ্বিবচনে দাতা আছে, কিন্তু ভাতৃ শব্দের ভ্রাতও আছে, আকার একদম ঠিক, নেই। একদম ঠিক। দেখবে দাত্রী ব্যাপারটার মধ্যে ব্লাড রিলেশন নেই, রক্তের সম্পর্ক নেই, বা আত্মীয়তা সম্পর্ক নেই। যে সমস্ত রিলেশন গুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে, বা যেগুলোর মধ্যে একটা মানে ব্লাড রিলেশন বা একটা নিকট আত্মীয়তা থাকে, সেখানে দেখবে এখানে আকার থাকে না।
পিতা পিতরৌ পিতর, পিতরম, এখানে কি হচ্ছে দাতারম। ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতর, ভ্রাতরম, তয় আকার নেই কিন্তু দাঁতের সাথে কি আছে, আকার আছে, দেখতে পাচ্ছ? ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাই দেখো কর্তৃ শব্দ যদি বলি তাহলে কি হবে, কর্তা কর্তারও কর্তার, কর্তারম কর্তারও কর্তিন। ব্যাপারটা বোঝা গেল? স্যার। এরপর চলে আসছি আমি আরেকটি রিকারণ শব্দ, সেটা হলো নৃ শব্দ। নৃ মানে কি, এখানে ম্যান, মানুষ। খুব ইম্পর্টেন্ট শব্দ, প্রচুরবার এসএসসি কোশ্চেন এসছে, প্রচুরবার। এত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। না নরৌ নরঃ, নরম নরৌ নৃণ, নরা নৃব্যাম নৃভি, নৃ নৃব্যাম নৃব্য, নু নৃব্যাম নৃব্য, নু নরো নৃণাম বা নৃণাম, নরি নরো নৃষু, ন নরৌ নর। ভালো করে লক্ষ্য করে দেখো, শুরু হচ্ছে না দিয়ে, না নরৌ নর, নরম নরৌ নৃণ। দেখো এখানেও লক্ষ্য করে দেখো, তৃতীয় বলছে দন্ত দীর্ঘই আছে। নরা নৃব্যাম নৃভি, নৃ নৃব্যাম নৃব্য, নু নৃব্যাম নৃব্য, নু নরো নৃণাম, দন্ত রি আছে, এখানে দন্ত দীর্ঘ রি আছে। নরি নরো নৃষু, ন নরৌ নর। এই শব্দটা কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে মুখস্থ করবে, বারে বারে বলছি, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট শব্দ এটা। স্যার একটা জিজ্ঞাসা ছিল। অবশ্যই অবশ্যই, করো করো করো। হ্যাঁ বলছিলাম স্যার, নৃ শব্দের ষষ্ঠীর বহুবচন হ্যাঁ ব্যাকরণ কৌমুদীতে দুটো দেখলাম, একটা হচ্ছে নৃনাম আর একটা ডবল রি নাম, হুম মূর্ধন্যাকার ময় হলন্ত, দুটোই হ্যাঁ, ঠিক না একটা? দুটোই ঠিক, একটা একটা বিকল্প। পরীক্ষায় দন্তনারী মূর্ধন্য আকারে ময় অসন্ত দিল, তোমার বলে বিকল্প রূপ কি, তখন ওই দীর্ঘরিটা হবে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওই কারণ তো রই শব্দ দেখে নেবে একবার, রা রায়ো রায়ো রায়াম রায়ো রায়ো রায়া রাব্যেম রাবি, রায়ে রাব্যেম রাব্য, রায়ো রাব্যেম রাব্য, রায়ো রাব্যেম রায়াম রাই, রায়ো রাসু, রা রায়ো রায়ো। এটা হলো ওই কারণ শব্দ, এই জায়গাটা তোমরা দেখে নেবে। আর গো শব্দ, গো মানে কি, দেখো গো মানে কি লেখা আছে, কি লেখা আছে গো মানে? সবাই ঘুমিয়ে পড়ছে না কি রে গো? ষাঁড় স্যার, গো মানে লেখা আছে অক্স বুল ষাঁড়, কিন্তু দেখো বাঘ বল, বিজেপি, হ্যাঁ। বিজেপির লোকরা গো মাথা করে দিচ্ছে, বাবু এবারে ষাঁড় কি কখনো মাথা হতে পারে? ধেনু মাথা বলতে পারতো। স্যার আমি ওইটাই জানতাম। দেখো গো শব্দ হলো ওকারান্ত পুংলি। আবার একটা কি জানো তো, ব্যাকরণের বিভিন্ন ভাগ আছে। মানে ধরো চান্দ্র ব্যাকরণ, পাণিনি ব্যাকরণ, সাংখ্য ব্যাকরণ, ভাগ তো আছে। অনেক জায়গায় ব্যাপকভাবে গো শব্দ বলতে যে কোনো গরুকে, সে বাছুরকে, ধেনুকে, ষাঁড়কে, হাইব্রিড গরু, অস্ট্রেলিয়ান গরু সবকে বুঝিয়ে দেয়। এটা আধুনিক কালে গো বলতে যে কোনো গরুকে বুঝিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি গো বলতে, সংস্কৃত ব্যাকরণে গো বলতে শুধুমাত্র যারা ওই ষাঁড়, বলদ এইসব জিনিসকে বোঝানো হয়। গৌ গাবৌ গাব, গাম গাবৌ গা, গবা গোভ্যাম গভী গবে, গোভ্যাম গোভ্য গো, গোভ্যাম গোভ্য গো, গব গবাম গভী গব গসু, গৌ গাবৌ গাব। সমুদয় পুংলিঙ্গ ওকারান্ত রূপ গো শব্দের তুল্য হয়। গো শব্দ কাউ অর্থে স্ত্রী এবং গো শব্দ কাউ অর্থে স্ত্রী, কিন্তু আরো রূপ এই প্রকার, ঠিক আছে ঠিক আছে। গো শব্দটা দেখবে এখানে অনেকগুলো বিচিত্র কোশ্চেন হয়, এখান থেকে আমি এক্ষুনি দেখাবো কোশ্চেন অতি বিচিত্র হয়। এখানে একটা জিনিস তোমাদের দেখাতে পারলাম না, পিডিএফটা মানে আমি কিছু ডাউনলোড করতে পারলাম না, আমার কাছে আছে, এটা পরের দিন দেখাবো অবশ্যই। লি কারান্ত, লি, গোমলি বলে একটা শব্দ হয়। সেই শব্দটা যদিও তোমাদের কোথাও পরীক্ষায় আসে না, কিন্তু শব্দটা জেনে রাখতে দেখাতাম তোমাদেরকে। এই হলো পুংলিঙ্গ শব্দগুলো, হস্রস্বরান্ত দেখালাম তোমাদেরকে আমি। কারো কোনো কোশ্চেন আছে এইটুকু অংশের মধ্যে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার মুখস্থ করার স্যার পদ্ধতি বলুন ভালোভাবে মনে রাখার জন্য। কি
লিখে লিখে ধুলে ধুলে পড়ে পড়ে মুখস্থ করবে, লিখে লিখে মুখস্থ করবে। স্যার অকারান্ত প্রাণ শব্দটা যদি একটু বলে দেন। ওটা পরের দিনের ক্লাসে আছে, আচ্ছা ঠিক আছে। একটা পিডিএফ পাবে, পিডিএফ এর মধ্যে পাবে ওটা পরের দিন। ওই এক্ষুনি বললো একজন সম্ভবত দ্বার শব্দ সম্বন্ধে বললো, ওইগুলো সব পরের দিন পিডিএফ এর মধ্যে, পরের দিন পাবে দ্বার শব্দ। এবার দেখো আমি এটা অন্য জায়গায় আসছি। छोटे से गांव में रात के अंधेरे में एक रहस्यमयी आदमी अंडरग्राउंड गड्ढे में छिपा हुआ है और उसके ऊपर का हिस्सा उससे ढका हुआ है और अचानक वो एक उनकी सड़क की बत्तियां बंद हो जाती है। আমি একটা কথা বলবো। হ্যাঁ কি হলো, মিউট করো, সাউন্ড আসছে। হ্যালো, एक रस्सी खोजने का হ্যাঁ है বলো। जो एक छिपे বলছিলাম স্যার গ্লো ঔকারান্ত একটা শব্দ দেখলাম গ্লো, হ্যাঁ আছে, এটা কি ইম্পর্টেন্ট? দেখে রাখবে, ইম্পর্টেন্ট নয় ওগুলো। ওটা কি ইম্পর্টেন্ট? না না, আদৌ ইম্পর্টেন্ট নয় ওগুলো। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই আর এক কোশ্চেনটা দেখতে পাচ্ছ? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আগে আমি এইটা নিয়ে আসি, তারপর কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার। হ্যাঁ বলো, কোশ্চেনে কে কি বলছিল বলতে পারো। স্যার ওই গো শব্দের যেখানে আছে না, গো হুম। শব্দ ধেনু মানে কাউ অর্থে স্ত্রীলিঙ্গ, কিন্তু তাহারও এই রূপ, তখন কি ওইটা ধেনু দিয়ে লিখতে হবে স্যার? না না, গো শব্দ মানে ধেনু শব্দ একটা আলাদা আছে, হর্ষকরণ স্ত্রীলিঙ্গ শব্দ, পরের দিন পড়াবো। আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, সেটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, দেখতে পাচ্ছি। পাচ্ছি। যতটুকু অংশ আজকে পড়ালাম, যতটুকু অংশ আজকে একটু মানে ছুটি আছে তো একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, সেভাবে রেডি করিনি। যতটুকু অংশ পড়ালাম সেখান থেকে কত টাইপের কোশ্চেন হতে পারে এবার বুঝতে পারবে। দেখ, মানে এই যে কোশ্চেনটা তোমাকে এক্ষুনি দেখাবো বা প্র্যাকটিস করাবো এখানে বসেই, 20টা কোশ্চেন আছে মাত্র। তোমার পড়ার ডিজাইন বা এর সম্বন্ধে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। সুখ বিভক্তির সংখ্যা কয়টি? 21টি। সুখ বিভক্তির সংখ্যা হলো 21টি। 7 ইন্টু 3 সমান 21। অধিকরণ বোধক বিভক্তি নিম্নের কোনটি? দুই নম্বর কোশ্চেন। সুপ সুপ কেন? লজিক দিয়ে আমাকে ব্যাখ্যা করো। ওই যে সূত্রে আছে এটা কি মালা বলছো নাকি গো? ই ই ও সুপ। এটা কে বললে গো? স্যার অনুশ্রী অনুশ্রী মানে কোথায়, কি কোথায় বাড়ি গো? কাঁথি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, আমরা যে অধিকরণ বোধক বিভক্তি বলছি, লক্ষ্য করো, এই যে সু ও যস অমৌট ষষ্ঠ আব্যাম বিজ ইয়েব্যাম বস ওসি ব্যাম বস ওসস আম ই ও সু, হিসাব করে দেখো যে 21টা যে সুখ বিভক্তি বলেছিলাম তার মধ্যে সপ্তমী বিভক্তি শেষে সুখ ছিল, মনে আছে? অধিকরণ বোধক বিভক্তি নিম্নে কোনটি? সুখ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কেউ জিজ্ঞাসা করছিল একটা কিছু, বলো। না স্যার, ইয়েস স্যার বললাম। ও আচ্ছা আচ্ছা। কর্মবোধক বিভক্তি নিম্নের কোনটি? স্যার তিনটি হবে। অল অফ দিস। দেখো, কর্মবোধক বিভক্তি কি বলছি? সু ও যস অম ঔট সস, মানে দ্বিতীয় বিভক্তি আছে। দেখো, অমও আছে, ঔটও আছে, সসও আছে, অল অফ দিস। নিম্নের কোনটি ভিন্ন প্রকৃতির? নরহ, নরাহা, না নর। দেখি কে পারো। নরাহা। স্যার বি।
আচ্ছা, সৌরভ বললো বি, নরাহা। আর কেউ কোনো সি। আরো সৌরভ, স্যার আরো যদি, সি হবে, না হবে, সি না। আচ্ছা আচ্ছা, এখানে আরো আরো 3 জন সৌরভ আছে। বাকি 2 জন সৌরভ কি লাইনে আছো না বেরিয়ে গেছো? না স্যার স্যার ডিটা আছে। হবে, স্যার ডি হবে। আমি 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 ওই স্পেসিফিকলি ওই যে মিলননগরে যে সৌরভ আছে তাকে জিজ্ঞেস করতে চাই, সে আছেও? মিলননগরের সৌরভ কি আছে না নেই? ডিটা তো সম্বোধনে আছে। আর মুর্শিদাবাদের সৌরভ আছো? হ্যাঁ স্যার আছে। এটা কোনটা হবে বলো তো? সি এরটাই হবে মনে হচ্ছে না। আচ্ছা, একটু একটু আগে আমাকে এই যে চক্রবর্তী ঠাকুর মশাই, কি নামটা বলো না গো তোমার, নামটা মনে তনয়, করতে পারি। তনয় প্রণয়, চক্রবর্তী। তনয়, স্যার তনয়, ডি, তনয় কি স্যার এটা ডি কি বলে হবে আসছে? মনে হচ্ছে, ডি। লজিক্যালি বলো, না স্যার, সি হবে। হ্যালো, হ্যাঁ স্যার, কারণ হ্যাঁ, ডিটা কেন হবে বলছি, ডিতে কোনো বিভক্তি যোগ হয়নি স্যার। ওটা সম্বোধনে আছে, স্যার সম্বোধনের প্রশ্নটা প্রথমাতে বিভক্তি হবে না। নিম্নে কোনটি ভিন্ন প্রকৃতির? নাটা হচ্ছে নৃ শব্দ রূপের প্রথমা একবচন, ওই জন্য স্যার না নর আলাদা। শব্দের, স্যার হুম, নর শব্দ, অকারান্ত যে নর শব্দ রয়েছে, নর শব্দের এ বি ডি প্রত্যেকটাই আছে, কিন্তু নৃ শব্দের সিটা আছে না, এটাই ব্যতিক্রমী মনে হচ্ছে আমার। আচ্ছা, উত্তরটা কিন্তু ওই যে আমাদের কাঁথিতে যে ম্যাডাম আছেন উনি কিন্তু ঠিক দিয়ে দিচ্ছেন একদম লজিক সহ, আমি শুনেছি এটা। দেখো, দন্তেন্য র বিসর্গ, এটা নর শব্দের প্রথমার একবচনে পাচ্ছি। আবার কোথায় পাচ্ছি এটা? নৃ শব্দের প্রথমার বহুবচনেও পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, নরাটা দন্তেন্য রয়াকার বিসর্গ, এটা তো নর শব্দের প্রথমার বহুবচনে পাচ্ছি। আচ্ছা, দন্তেন্য রয়াকার না, এটা নৃ শব্দের প্রথমার একবচনে পাচ্ছি। একবচন। কিন্তু দন্তেন্য র, এটা কিন্তু হিসাব করে দেখো, এটাকে হয় তোমাকে ধরতে হবে নর শব্দের সম্বোধনের রূপ, বা এটা কোনো প্রকার বিভক্তি যুক্ত নেই এই রূপে তোমাকে ধরতে হবে। এটাকে প্রকৃতি হিসাবে ধরতে হবে। অর্থাৎ ভিন্ন প্রকৃতির কোনটা না, ডি, নর। বুঝতে পারলে? স্যার আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো, অবশ্যই। বলছিলাম স্যার, আরেকটা দিক দিয়ে দেখলে তো নর শব্দ প্রথমা একবচন, হ্যাঁ। না শব্দ নৃ শব্দের প্রথমা একবচন না, হুম। আর নর শব্দ সম্বোধনের একবচন, হুম। আর কিন্তু নরাটা হলো বহুবচন। ওটা বহু বচন। আচ্ছা, নর শব্দটা কি শুধু এক বচনেই হয়? না না, সেটা বলছি না, বলছি এটা তো প্রথমা, আমি সবই ওই তো জন্যই তো প্রথমার গরমে একবচন। দিয়েছি। হিসাব করে দেখো, নৃ শব্দের প্রথমার বহুবচনে কি নর হয়? না, নর শব্দের সম্বোধন একবচন, সম্বোধনের একবচনে নর। আমি এইটা বলছি, এরটা এরটা। হ্যাঁ, ওটা এইটা তো নর শব্দের প্রথমার একবচন। এবং নৃ শব্দের প্রথমার বহুবচন। নৃ শব্দ যেটা আছে দন্ত নয় রি, তার প্রথমার বহুবচন হ্যাঁ, কি আছে? না নর, নর। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারলে? ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো, প্রথমা এর বিকল্প রূপ কি হতে পারে? প্রথমে। আজকেই পড়িয়েছি, ডি দেখো। হবে প্রথমে। স্যার নর ডি শব্দের, প্রথমে। নর শব্দের, নর শব্দের প্রথমার বহুবচনে কি ছিল? নরা। প্রথম শব্দের একটা জিনিস নর, নর শব্দের সাথে পেলাম কি, প্রথমে হতে পারে বা প্রথমাও হতে পারে। আজকে পড়িয়েছি একটু আগে, মনে পড়ছে জায়গাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে হবে। সায়ান্ন শব্দের সপ্তমান্ত রূপ কোনটি? তিনটি স্যার, অল ডি। একটু আগে পড়িয়ে এসছি। তো তিনটেই হবে। সায়ান্নে, হ্যাঁ, সায়ান্নি, সায়ানি, সায়ান্নি, সাহায়নি। সায়াহনি, all of these। মধ্যাহ্ন শব্দের সপ্তমান্ত রূপ কোনটি? মধ্যাহ্নে। এটা হবে মধ্যাহ্নে। স্যার এটা ঠিক হবে। দেখো, একটু আমি ব্যাকে যাই, হ্যাঁ। স্যার আমার মনে হয় সবগুলোই ঠিক হবে।
না, অল অফ আদেও দি না, ফলোইং। আদেও না। দেখো অন্নভাগান্ত দেখতে পাচ্ছ স্ক্রিনটা? সায়ান্ন, বন্য, দন্য প্রভৃতিদের রূপ নরশব্দের তুল্য। শুধু সপ্তমীর এক বচনে সায়ান্নে, সায়ান্নি, সায়াহনি এই তিনটি করে রূপ হয়। পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন শব্দের রূপ নরশব্দের ন্যায় একটি করেই হয়। পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন শব্দের রূপ নরশব্দের ন্যায় একটি করেই হয়। একটি করে হয়। তাহলে এখানে কোশ্চেনটা কি ছিল আমার? মধ্যাহ্নে একটাই হবে তো নাকি? তাহলে উত্তর করতে হ্যাঁ হবে। স্যার, একটাই বুঝতে এ পারলে? হবে মধ্যাহ্নে। হ্যাঁ, দেখো নির্জর শব্দের দ্বিতীয় আর বহুবচনের রূপটি হলো কি? ডি। স্যার ডি। দেখো বিএনসি নির্জর অর্থ বোস। হচ্ছে নির্জর আনো দেখাতে। নির্জরস এবং নির্জর, হ্যাঁ, স্যার এটা হবে। নির্ঝরস। আর এবং নির্জরা নির্জর, হ্যাঁ। এটাই হচ্ছে। পাদ শব্দটি কোন লিঙ্গান্ত? এ অপশন। পুংলিঙ্গ। পাদ পুংলিঙ্গ। শব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না হ্যাঁ স্যার, ক্লিবলিঙ্গ? দেখো পুং। অঙ্গবাচক শব্দ তো সাধারণত পুংলিঙ্গ। ক্লিবলিঙ্গ হয়। তাহলে এখানে দেখো একটু আগে তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে গেলাম যে এটা অঙ্গবাচক হলেও এটা কি হয়? পুংলিঙ্গ। 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 আর বাহু শব্দ কি লিঙ্গ? পুংলিঙ্গ। পুংলিঙ্গ। সেটাও আমি পড়ে দিয়ে গেছি, দেখো বলবো। পদি, পদ অয় হ্রস্বই, পদি এই রূপটি কোন বিভক্তিতে লব্ধ হয়? সপ্তমীতে। সপ্তমী। সপ্তমী। সপ্তমীতে লব্ধ হয়। সপ্তমীর বিকল্পে। বিকল্প আছে ঠিক। দন্তেসু এর বিকল্প রূপ কোনটি? দৎসু, বি। দৎসু, বি, হ্যাঁ। দন্তেসু এর দ বিকল্প রূপ হলো খণ্ডত্ব, দৎসু। দ খণ্ডেত্ব বা তয় বি হস্য বি। দত্ত, দন্তেস, বিটা হয়, ঠিক হবে স্যার। দাসু। দৎসু। যেটুকু অংশ পড়ালাম সেখান থেকে কি টাইপের কোশ্চেন ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বিশ্বপা শব্দের দ্বিতীয় আর বহুবচনের রূপ কি হবে? বিশ্বপহ। বিশ্বপহ, ডি। বিশ্বপহ। পহ। এটা একটু আগে বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু আগেই বলেছি আমাদেরকে। হ্যাঁ স্যার। মুনি শব্দের সম্বোধনের রূপ কি হবে? মুনে, মুনি, মুনি, মুনে। মুনে। মনে। মুনে, এ। ওকে। অঞ্জলি শব্দটি হলো কোন লিঙ্গান্ত? ঠিক করে বলো কোন লিঙ্গান্ত এটা? স্যার পুংলিং। অঞ্জলি শব্দটা হলো পুংলিঙ্গান্ত। কিন্তু যে অঞ্জলি যে মেয়েদের নাম হয় তাহলে কি করে হবে? তা সেটা লয় দীর্ঘইকার হবে। হ্যাঁ মাগো বাবারে বাপরে বাপ, কি লজিকটা বলছি আমি। অঞ্জলি শব্দটা হলো পুংলিঙ্গান্ত শব্দ। অনেকে বলে সচিনের স্ত্রীর নাম তো অঞ্জলি, কত নায়িকার নাম অঞ্জলি ফঞ্জলি আছে। অঞ্জলি কিন্তু মুনি শব্দের মতো পুংলিঙ্গান্ত শব্দ। মহিপতি শব্দের চতুর্থী একবচনের রূপ কি হবে? স্যার এটা ঠিক হবে, মহিপত্যে। মহিপত্যে, কারণ এটা মুনি শব্দের মতো হয়ে যাবে, তাই হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। স্যার প্রতিশব্দে চতুর্থীর একবচন যেমন, এটাও সে এরকম হবে। স্যার মহিপতি হলে তো ওটা স্যার মুনি শব্দের মতো হবে, কিন্তু এটা মুনি কোশ্চেন শব্দের আর তো অপশনটাই ভুল দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ। ভালো করে লক্ষ্য করো, পুরো অপশনটা ভুল দেওয়া আছে। ও মহিপতি। হ্যাঁ স্যার।
স্যার মহিপতয়ে হবে। মহিপতয়ে। আমি হুম। ইচ্ছা করে ভুল দিয়েছি, কিন্তু বারে বারে বলছি এটা জেনে শুনে ইচ্ছা করে ভুল দিয়ে কি ধরতে পারে দেখাচ্ছি। ইচ্ছা করে প্রথমে দিয়েছি, তারপরে আর কোনো আমি মহিপদে অ্যাপশনটা না দিয়ে যা ইচ্ছা তাই দিয়ে চলে গেছি পরে। দেখি কে ভুলটা দেবে, এক্ষুনি পড়ালাম। ব্যাপারটা বুঝতে পারলে কি হচ্ছে? মহিপতি মানে কি সেটা হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার। বুঝতে পারলাম না স্যার। স্যার হ্যাঁ আমি বলো বুঝতে বলো। পারিনি। স্যার আমি বুঝতে পারছি না। মহ- প্রতি শব্দ পড়েছিল একটু আগে, প্রতি শব্দ কি হয়? হ্যাঁ পত্রে। স্যার। এখানে কি লেখা পাচ্ছে। আছে? যে যে বুঝতে পারছি না এক্ষুনি বলছে, ভালো করো। অন্য যে কোনো শব্দের সাথে সমাস হলে প্রতি শব্দের রূপ মুনি শব্দের তুল্য হয়। আচ্ছা আচ্ছা মহি, আচ্ছা, স্যার বুঝতে পেরেছি এবারে। বুঝতে পেরেছো? আমি ব্যাগে করে হ্যাঁ কোশ্চেন স্যার ব্যাগে। মহিপত। বুঝতে পারলে এবারে? হ্যাঁ স্যার। দাত্রী শব্দের দ্বিতীয় হ্যাঁ স্যার। একবচনের রূপ কোনটি হবে? দাঁত বি। দাত্রী হবে স্যার। দাতারও বি। স্যার দাতারও বি। দাতারও বি। দ্বিবচন। আচ্ছা ন- আচ্ছা আচ্ছা, স্যার। হ্যাঁ, দাতা। নর এই পদটি কোন সুবিভক্তি যুক্ত আছে? সু। স্যার ডি এরটা হবে। সু ও জ স্যার ডি। ডি। না এটা স্যার, কি বলছে লজিক সু দিয়ে ও বুঝাও যশ। আমাকে। স্যার টু হবে, টু বিভক্তি আছে নরক স্যার থেকে নর। সুতেও হয় আর জসেও তো হয়। স্যার যেমন এ হবে স্যার। নর তো বহু শব্দের বচন। সুবিভক্তি যুক্ত হলে নরহ হচ্ছে, আর না শব্দ এই নৃ শব্দের যশ বিভক্তি যোগ করলে নরহ হচ্ছে। একদম ঠিক। দেখো, নর শব্দের প্রথম আর এক বচনে দন্ত নর বিসর্গ, সেখানে কি সেখানে সুযোগ হচ্ছে। কিন্তু নৃ শব্দে লক্ষ্য করে কি রূপটা পাচ্ছিলাম আমরা? যখন নৃ শব্দ ঋকারান্ত নৃ শব্দ পড়ছিলাম, সেখানে কি না নরৌ নরহ, সেখানে কোন বিভক্তি নরহ। বহু বচনে যশ হচ্ছে, অর্থাৎ এ এবং সি বোথ ইজ কারেক্ট। সৌরভ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। না তুমি বুঝতে পারছো, আরেকজন সৌরভ আছে মুর্শিদাবাদে, সে বুঝতে পারছে, জিজ্ঞেস করছি আমি। ব্যাস, বলা পাচ্ছি হ্যাঁ না আবার। স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। ওকে। হ্যাঁ নিম্নের কোনটি ভিন্ন প্রকৃতির? স্যার 18% মনে তো হচ্ছে সি গোটা হবে। স্যার গো, সি হবে। স্যার সি গোটা হবে। দেখো নাটা কি আছে? নাটাতে নৃ শব্দের প্রথম আর এক বচন। নৃ শব্দের প্রথম আর এক বচন, অর্থাৎ বিভক্তিযুক্ত রূপ। হুম, গোটা কি হ্যাঁ আছে? গো শব্দের পঞ্চমী ষষ্ঠীর এক বচন, মানে বিভক্তিযুক্ত রূপ। পঞ্চমী ষষ্ঠীর এক রূপ। কিন্তু আর গয়কার এই গো, এটা এটা কোনো বিভক্তি ছাড়া যোগ স্যার, নেই। হ্যাঁ এটা কোনো বিভক্তি বিভক্তি যোগ নেই নেই। স্যার। বুঝতে পারা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কুশল শব্দটি প্রথম আর রূপ কোনটি? কে পারবে দেখি? স্যার এ। এ হবে স্যার। এটা হবে। না, কুশল শব্দটা কুশল কিন্তু শব্দটা স্যার পুংলিঙ্গ ক্লিবলিঙ্গান্ত শব্দ। নয়, ও তাহলে আমি ওটা কুশালম। পড়াইনি আজকে। কুশলম। হবে কুশলম, কুশলম। আর কুশলম। কুশল হবে। মঙ্গলম কুশলম, দেখবেন অনেক জায়গায় প্রয়োগ হয়। কুশল। কুশলম, এটা ক্লিবলিঙ্গ শব্দ, পদ শব্দের মতো। নিম্নের কোন রূপটি দ্বিবচনান্ত বলো? স্যার স্যার এটা এ অক্সিনি। অক্ষিণী, বারিণী, মধুনী। দেখো স্যার এ এটা অক্সিনি। এখনো পড়াইনি, তুমি জানো প্রত্যেকে। অক্ষিণী অক্সিণী, এই দেখো এটা হলো স্যার এটাই হবে। কিন্তু বারিণী হ্যাঁ এটা বহুবচনান্ত, হবে। এটাও বহুবচনান্ত, ঠিক আছে? হস্য দীর্ঘ আর দীর্ঘ হস্য হয়। তাহলে যেটুকু অংশ পড়ালাম তার মধ্যেই এই কোশ্চেন গুলো দিয়ে দিলাম।
এখানে কোশ্চেনগুলো দেওয়ার অর্থ এইটাই যে তুমি যখন পড়বে বাড়িতে, আমি তোমাদের আজকে পড়ালাম শুধুমাত্র স্বরান্ত পুংলিঙ্গ শব্দ। যখন বাড়িতে পড়বে তোমার দৃষ্টিটা কিভাবে হবে পড়ার ক্ষেত্রে, সেটা বোঝানোর জন্যই আমি এই কোশ্চেনের সেটটা দিয়েছিলাম। এই মাত্র পূজা করে, মানে তুমি শুধু অন্ধের মতো মুখস্থ করে যাবে না, তোমাকে কোন কোন দিকগুলো লক্ষ্য করে করে যেতে হবে সবগুলো দিলাম আজকে। জাস্ট একদম পাতি লেভেলে কিছু জিনিস দিলাম, পরের দিন ওখান থেকে একটা কোশ্চেন সেট দেবো, দেখবে কেমন মাথায় ঘুরতে থাকে তোমার। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে আর বলো। স্যার এই যে প্রশ্নটা করালেন, এটা কি পিডিএফ দিয়ে দেবেন? সব পিডিএফ পেয়ে যাবে সব। প্রথম কথা বলে দিচ্ছি, আমি যারা যারা ক্লাস করলো দুদিন, আমি তাদেরকে নিয়ে আলাদা গ্রুপ করে নেবো, ঠিক আছে? যেটা জুন মাসের প্রথম দিন থেকে ওই গ্রুপেই আমি সমস্ত কিছু তথ্য দেওয়া শুরু করবো। ওকে, এবার ওখানে তুমি এই পিডিএফ আরো এই বইটার পিডিএফ যেখানে পড়ালাম, মানে এই সংক্রান্ত যাবতীয় পিডিএফ সব পাবে, তুমি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে প্রিন্ট বের করে নেবে, অথবা প্রিন্টটা বের করে নেবে। পরের দিনের পড়া হলো আজকে যেটুকু অংশ পড়ালাম স্বরান্ত পুংলিঙ্গ শব্দ, যেভাবে কোশ্চেন দিয়েছি, যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়েছি, প্রত্যেকটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করে রাখবে, আমি ধরবো করে দেবো কিছু। আচ্ছা, যেটুকু অংশ পড়ালাম কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। অনেকেই না নতুন স্যার। আছো, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বেশিরভাগই নতুন ছেলে মেয়ে আছে। না স্যার। না স্যার। যেটা বলেছিলাম আমি যেটা আমি বলেছিলাম যে বই ধরে লাইন বাই লাইন পড়াবো, সেটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। লাইন বাই লাইন পড়াচ্ছি হ্যাঁ তো স্যার। বই ধরে। হ্যাঁ স্যার। এই জায়গাটা পরবর্তী ক্ষেত্রে দেখবে সবটাই লাইন বাই লাইন পড়াবো। একটা অসুবিধা আমার হচ্ছে যেটা, সেটা হলো আমি ল্যাপটপ গুলো মানে খুব একটা ভালো ইউজ করতে পারি না, এটা আমার সমস্যা। মানে এটা ৩-৪টা ক্লাস হওয়ার পর আমি মানে গতবারে যেহেতু ক্লাস নিয়েছিলাম, জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে গেলাম, কিন্তু তার মধ্যে ব্যবহার করি না আমি সেইভাবে, পড়ে আছে ঘরে। এই দুটো ক্লাস নিলাম, আস্তে আস্তে ৩-৪টা ক্লাস পরে আমার খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। তাহলে ঠিক আছে, পরের দিন এই অংশ তোমার মুখস্থ করে রাখবে। আমি তোমাদেরকে পরের দিন স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং স্বরসন্ধি দুটো পড়াবো। এবং তার সঙ্গে স্বরান্ত শব্দ স্ত্রীলিঙ্গ এবং স্বরান্ত পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গ শব্দের সঙ্গে কি কি অনুবাদের নিয়ম, তোমরা অনেকগুলো কোশ্চেন করছিলে না, যে প্রাণ শব্দ, একটা প্রশ্ন দ্বার আছে। শব্দ, এই অংশ দিয়ে কি টাইপের অশুদ্ধ সংশোধন, কি টাইপের অনুবাদ হয়, সেটাও কালকে শুরু করবো। পরের দিন 9টার সময় শুরু করার চেষ্টা করছি। এবার হাতে একটু সময় নিয়ে বসবে, প্রত্যেকে 2.5 ঘন্টা মতো সময় নিয়ে বসবে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, অবশ্যই। কে করছো এই যে কোশ্চেনটা বলো। বর্ণ, ওই যে অন্নভাগান্ত শব্দ, হ্যাঁ বলো বলো বলো। এই যে অন্নভাগান্ত শব্দ অন্য নয়, আছে না, অনুভাগান্ত বর্ণ, শব্দ, অন, নট অন্য, হ্যাঁ অনুভাগান্ত। অনভাগান্ত, হ্যাঁ অনভাগান্ত শব্দ। হ্যাঁ, ওই যে লঘিমন। বর্ণ হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, এইগুলো মানেটা কি? এই যে ব হয় দন্ত ন, বইয়ের ফলে হয় দন্ত ন, দয় বইয়ের ফলে হয় দন্ত ন, এগুলো মানে কি? স্যার এটা অন্য ভাগান্তই। আচ্ছা, এইটা বলছো তো তুমি। এটা অনভাগান্ত না অন্য ভাগান্ত? এটা অন্য, আমি প্রথমে বলছিলাম লঘিমন কথা ভাবছি, আমি তো এইটা বলছে আমাকে, আমি বুঝতে পেরেছি, এইটা বলছো। এই 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 জায়গাটা বলছো তো, অন্য ভাগান্ত সায়ান্ন বন্য দন্য, এটা বলছো তো, হ্যাঁ স্যার। এইটা বলছো তো। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হচ্ছে অহনি শব্দ থেকে যে অন্য কথাটা আসছে, ঠিক আছে? এই অহনি হ্যাঁ শব্দের সঙ্গে সমাসবদ্ধ যখন হচ্ছে, তখন আমরা বলছি অন্য ভাগান্ত শব্দ। বুঝতে পারলে ব্যাপারটা? এটা হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার। এক প্রকার সমাসবদ্ধ শব্দ। আমি যে মানে কিছু আছে, মানে দিনের পাঠ, দিনের অংশ একটা।
অহনি অহনি পড়ছিল মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিন। অহনি মানে তো দিন। দিন, তারই অংশ এগুলো বোঝাচ্ছে। যখনই ওই অহনি শব্দ সমাসান্ত হয়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি করছে, সেটার জন্যই এটা প্রযুক্ত, ঠিক আছে? আচ্ছা, স্যার ভাগান্ত কি হবে কোন শব্দ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগান্ত ভাগান্ত মানে ওটা কোন শব্দ থেকে? যেমন অহনি শব্দ থেকে অন্য এসেছে, সেরকম ভাগান্তটা কোন শব্দ রূপ থেকে? এই ভাগান্তটা কোনো শব্দ নয় গো, এইটা বলছো কি অন্য তুমি? ভাগান্ত। অন্য এই রূপটি বা এই অংশটি যে শব্দের অন্তিম ভাগে আছে তাকে অন্য হ্যাঁ, ভাগান্ত বলছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারলে? ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য আমি ভাবছিলাম স্যার আলাদা আলাদা। না 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 না, আমি বুঝতে পারছি তোমার মিস মানে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে তোমরা পরে যেটা ক্লিয়ার করে রাখবে, আমি নেক্সট সপ্তাহের ক্লাসটা যেটা হচ্ছে, আমি তার আগেই গ্রুপ করে নিচ্ছি আমার যারা এখানে কন্টিনিউ ক্লাস করছে ওই 30-32 জন মতো, বা যারা আরো আজকে ঢুকতে পারেনি কোনো কারণে। আজকে অনেক আমার এখানে অনেক মুসলিম ছেলে মেয়ে আছে এই গ্রুপটাতে, ওদের আজকে তো আছে, ঈদ আছে। ফলে আমি সবগুলোকে নিয়ে গ্রুপ করে নিচ্ছি। এবার যারা ক্লাস করবে করবে, না করবে করবে। আর পেমেন্টের সিস্টেমটা আগেও বলে দিয়েছি, আমি গ্রুপটা করে নেওয়ার পর বলবো আবার। স্যার আমি আরেকটা কথা বলছি স্যার, বর্ণ যেটা আছে ওটা কি বন্যি থেকে? কোনটা বলো তো? সায়ান্নর পরে যে বর্ণ আর দন্য, এটা বন্যির শেষ ভাগ নাকি ও বর্ণ? বর্ণটা এখানে বন্যি নয় গো, আগে এখানে স্যার একটা জিনের বিশেষ ভাগ বুঝাচ্ছে। আমি এটা অর্থ আছে আলাদা, খুব সুন্দর অর্থ আছে, আমি তোমাকে পরের দিন ক্লিয়ার নেক্সট করে দেবো। নেক্সটটা স্যার, আর নেক্সটটা হ্যাঁ, ধন্যবাদ। দুদিন দ্বিপ্রহর বা দ্বিতীয় ভাগ বুঝাচ্ছে, কিন্তু এই বর্ণ আচ্ছা একটা আচ্ছা আলাদা অর্থ আছে, এটা একদম পরের দিন বুঝিয়ে দেবো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আর কারো কিছু স্যার জিজ্ঞেস করবে? নেক্সট বিরক্ত। হ্যাঁ বলো বলো, একজন একজন করে বলো। হ্যাঁ স্যার, আমার একটা কথা ছিল, ক্লাসটা একটু আগে হলে ভালো হতো না? 8টা না, অসুবিধা হবে? 8টায় পারবো না কোনোভাবে আমি। সে 9টাতেই ঠিক আছে, 8টার দিকে। ভাই আমি 8টায় পারবো না, কারণ আমার মানে আমার স্কুল থেকে ফিরতেই প্রায় বেজে যায় 7টার কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে তো ঠিক কিছু না ঠিক কিছু আছে। মানে হাত পা দেখার লোক থাকে, তারপরে আমি শুরু করি। মানে মানে স্টাডি ফাডি খেতে করাতে বাজে ফাজে 9টা রাখো, নাহলে আমি খেতেও পাবো না, এমন অবস্থা হয়ে যাবে আমার। তাহলে ঠিক আছে, আজকে রেখে দিচ্ছি। স্যার আমার, হ্যাঁ বলো স্যার বলো বলো তাহলে কি বলছো? নেক্সট কি বৃহস্পতিবারই হবে? হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার শুরু করো আবার। ঠিক আছে স্যার। রাত্রি 9টার টাইম ধরে রাখো। যা দিলাম পড়া প্রত্যেকে ক্লিয়ার ভাবে করে রাখো। আমি গ্রুপটা রেডি করে দিচ্ছি আজকেই বা কালকের মধ্যে গ্রুপটা রেডি করে দিচ্ছি।